ওকে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। তোমাদেরকে দেওয়া কথা অনুযায়ী আমি বলেছিলাম আমি হলো গিয়ে তোমাদের জন্য আরো একটি ক্লাস নিব, এবং এই ক্লাসটা কিসের উপরে থাকবে? এই ক্লাস থাকবে শুধুমাত্র তোমাদের বাংলার প্রথম পত্রের যে সহপাঠ বইটা রয়েছে সেই সহপাঠ বইটার উপরে। এবং এই সহপাঠ যে বইটা আছে, এই সহপাঠ বইয়ের মধ্যে আমাদের একটা হলো গিয়ে নাটক আছে এবং একটা হলো গিয়ে উপন্যাস আছে, কাকতাড়ুয়া উপন্যাস এবং বইপিন নাটক। আজকের এই ক্লাসটার মধ্যে আমরা কিন্তু এই নাটক এবং এই যে উপন্যাস এটা নিয়ে হলো গিয়ে কাজ করব। বাচ্চারা, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এফআরএল এর পরে আজকে তোমার 4টা থেকে 7টা 3 ঘন্টা একটা এফআরএল নিছি, প্যানেল ডিভিশন লাইভ ক্লাস নিছি। প্যানেল ডিভিশন লাইভ ক্লাস নেওয়ার পর পরে আরো একটা ক্লাস হলো কিন্তু তোমাদের নিতে আসি। আমার কোনো ক্লান্তি লাগতেছে না, বিকজ আমার কাছে এই মুহূর্তে তোমরা হলো দ্য টপ মোস্ট প্রায়োরিটি। সো এরকম একটা জায়গা থেকে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, নাম্বার 1, নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। নাম্বার 2, ক্লাসটা শেয়ার করে দাও। অ্যান্ড নাম্বার 3, আমি চাইবো তোমরা যত বেশি পারো এই ক্লাসের ভিতরে এনগেজ করো, বিকজ এই ক্লাসটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কাদের জন্য ইম্পর্টেন্ট? তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ বাবা, আর একটা দিন পরেই তোমাদের মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে, এসএসসি পরীক্ষা। যেই পরীক্ষার রেজাল্ট তোমাদের জন্য আজীবন কাজে দিবে। তুমি হলো ভার্সিটিতে চান্স পাইতে চাও, তারপর কোনো জায়গায় চাকরি করতে চাও, বিদেশে যেতে চাও, সকল জায়গায় সকল জায়গায় 2-3টা রেজাল্ট জানতে চায়, এসএসসি, এইচএসসি অ্যান্ড অনার্স লাইফে তুমি কি করেছো সেটা। সো সেই প্রথম যে পরীক্ষা এসএসসি শুরু হতে যাচ্ছে কিন্তু আগামী পরশু থেকে। ওকে। সো স্টুডেন্টস, তোমরা দ্রুততার সাথে আমার যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা হচ্ছে জয়েন করে ফেলো। আমি এক্সাক্ট 1 মিনিটের মধ্যে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা আমরা শুরু করে ফেলবো। এ ফাঁকে আমি যে তোমাদের কমেন্ট সেকশনটা রয়েছে, কমেন্ট সেকশনে চলে যাই। তোমরা কে কিরকম কথাবার্তা বলছো, কে কি করছো, একটু হইলো গিয়ে দেখে আসি তোমাদের সাথে। ওকে স্টুডেন্টস, তো দেখতে পাচ্ছি যে অলরেডি তোমরা হচ্ছে অনেকেই জয়েন করেছো। আমাদের সাথে পান্না জয়েন করেছো, সুমি জয়েন করেছো, রেদওয়ান জয়েন করেছো আমাদের সাথে, বর্ষা জয়েন করেছো, ফাইজা তাসলিম জয়েন করেছো, উর্মি আছো আমাদের সাথে। এরপর এরপর হচ্ছে গিয়ে দেখি মেহেরিন সামিরা জয়েন করেছো আমাদের সাথে। ঠিক আছে, ডান। তারপর হচ্ছে গিয়ে আমি যদি আরেকটু হইলো গিয়ে দেখি, আমাদের সাথে পারভিন আক্তার জয়েন করছো, আমাদের সাথে ফরহাদ জয়েন করেছো, সুমনা শারমিন জয়েন করেছো। সত্যি কথা বলতে, এই যে এতজন মানুষ আমার সাথে জয়েন করছে আমার দেখে গর্ববোধ হচ্ছে এবং আমার নিজেকে খুব ভালো লাগছে এটা ভেবে, বিকজ তোমরা 3 ঘন্টা ক্লাস করে আবার আরো একটা 1 ঘন্টার ক্লাস করতে আসো। সো প্রাউড অফ ইউ স্টুডেন্টস, এবং আই বিলিভ তোমাদের মতো ডেডিকেটেড স্টুডেন্টসরাই এবছর সর্বোচ্চ রেজাল্ট নিয়ে আসতে পারবে, এবং আমাদের যে এত পরিশ্রম, এক পরিশ্রমে 1 ছটাক্ষ বৃথা যাবে না। ওকে স্টুডেন্টস, আমি যেটা বললাম 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। তাহলে আর কোনো প্রকার দেরি না করে আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। স্ক্রিনটা শেয়ার করে আমাদের যে আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আমরা শুরু করে ফেলি। ওকে, আর তাহলে হচ্ছে গিয়ে আমি এক ফোঁটাও দেরি করব না। ডান। বাচ্চারা, সবাই একটু আমাকে এবার একটু কমেন্ট সেকশনে জানাও যে সবাই আমার স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। আমার স্ক্রিন কি সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ? এটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাও বাচ্চারা, দ্রুত দ্রুত এটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে সবাই আমার স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে। আমি তোমাদেরকে বলবো যে ভালো হয় তোমাদের যে বইটা রয়েছে বইটা সাথে নিয়ে বসতে, ঠিক আছে? সো এই জায়গা থেকে তোমরা বইটা সাথে নিয়ে বসো। ওকে। সো দেখতে পাচ্ছি আমার সাথে ইশতাক হ্যাভ আ গুড প্রিপারেশন বাট আই এম সো অ্যাফ্রেড। শোনো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই শেষ সময় তোমরা যদি আমাদের সাথে থাকো, আমাদের সাথে থেকে যাবতীয় প্র্যাকটিসের কাজগুলো করো, ইনশাল্লাহ তোমাদের যে সম্পূর্ণ বিষয়টা আছে সম্পূর্ণ বিষয়টা বেশ ভালোভাবেই আমরা শেষ করতে পারবো। ওকে স্টুডেন্টস, আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা সবাই আমাকে স্ক্রিনটা দেখতে পাচ্ছো? তোমরা কি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু কাইন্ডলি জানাও সবাই। ওকে, জি স্যার দেখতে পাচ্ছি, জি স্যার দেখতে পাচ্ছি, অল ক্লিয়ার। ক্লিয়ার ভাইয়া, আচ্ছা। আই থিঙ্ক সাউন্ড অ্যান্ড অল সবকিছু ক্লিয়ার আছে। তাহলে আর এক ফোঁটা দেরি না করে আমরা আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসটা হচ্ছে কি আমরা শুরু করে দিই। তো স্টুডেন্টস, ফার্স্টেই একটা জিনিস হচ্ছে কি আমাদের একটু হলো কি মাথায় রাখতে হবে, আমাদের সহপাঠে যতগুলো বিষয় রয়েছে এর মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কি? আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উপন্যাস যেটা রয়েছে সেই উপন্যাসটা। এই যে
আমি যদি হলো চিন্তা করি, এই যে আমাদের এই যে কাকতাড়ুয়া যে উপন্যাসটা, কাকতাড়ুয়া উপন্যাসটা কিন্তু হলো গিয়ে মহা গুরুত্বপূর্ণ। আর এটার পাশাপাশি আমাদের রয়েছে হলো গিয়ে বহির্বিন নামক এটি নাটক। তো আমি শুরুতেই দেরি না করে আমাদের যে উপন্যাসটা রয়েছে উপন্যাসটা হলো গিয়ে স্টার্ট করে দিই। বাচ্চারা, একটা কথা হচ্ছে গিয়ে বলি, তোমাদের যতগুলো হচ্ছে গিয়ে মানে আমাদের যে এই জায়গাটার যে বিষয়গুলো হলো রয়েছে, ফর অ্যান এক্সাম্পল, তোমার হচ্ছে একটা যখন উপন্যাস হলো কি শুরু হয়, উপন্যাসের শুরুতে কিন্তু ভূমিকা অ্যান্ড অল অনেক কিছু হইলো গিয়ে থাকে। যেরকম হচ্ছে এখানে দেখো উপন্যাসের হইলো গিয়ে ধারণা নিয়ে আলাপ আলোচনা হইলো গিয়ে করছে, যে একটা উপন্যাস হইলো গিয়ে গদ্যে লেখা একটা ধরন, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলছে। বাট এই জিনিসগুলা কিন্তু শেষ মুহূর্তে ওইভাবে না দেখাটাই বেটার। কিন্তু কোন কোন জিনিসগুলা দেখতে হবে আসো আমি তোমাদেরকে হইলো গিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমত আমি তোমাদেরকে এই জিনিসটা হচ্ছে কি বলবো, উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার কি রকম হচ্ছে কি প্রশ্ন আসতে পারে, আমি তোমাকে সেই জিনিসটা হলো কিছু ব্যাখ্যা করি। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে তোমার আহ এর এর প্রশ্ন আসতে পারে যে উপন্যাসের কাহিনী কিভাবে গড়ে তুলবে, ইত্যাদি ইত্যাদি। একটা উপন্যাসের ভিতরে কয়টা উপাদান থাকে, একটা উপন্যাসের ভিতরে কয়টা উপাদান থাকে, তখন দা অ্যান্সার হবে 6। যে একটা উপন্যাসের ভিতরে আমার 6টা উপাদান থাকতেছে। ওকে, এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি কিভাবে হলো গিয়ে জানবো, বা এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার কিভাবে হলো গিয়ে আমরা বুঝবো। বুঝবো এই যে তোমার এখানে দেওয়া আছে যে উপন্যাসের মধ্যে যে আমার 6টা টপিক রয়েছে, যে কাহিনী, চরিত্র, দৃশ্য পরিবেশ, বর্ণনা ভঙ্গি, ভাষা, উপন্যাসিক জীবন ভাবনা। তার মানে আমাদের কিন্তু এই জিনিসটা হচ্ছে কি মাথায় রাখতে হবে যে একটা উপন্যাসের ভিতরে আমার কয়টা উপাদান থাকে, 6টা উপাদান থাকে। এটা কিন্তু আমার অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। এবার দেখি হচ্ছে আমাদের প্রতিটা জিনিসের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, এই ব্যাখ্যা বিশ্লেষণ অতটা ভালো ওভাবে পড়া দরকার নাই। তবে একটা জিনিস হচ্ছে কি আমাদের বারংবার প্রশ্ন আসে, যে বঙ্কিমচন্দ্র রচিত, বঙ্কিমচন্দ্র রচিত দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটা, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় সময় চলে আসে। তখন কিন্তু আমার এই অ্যান্সারটা হচ্ছে কি লিখতে হবে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে কি তোমার কি বলে সার্থক প্রথম সমস্যা কি কি বলি, প্রথম হচ্ছে কি উপন্যাস, কি উপন্যাস হচ্ছে কি তোমার দুর্গেশ নন্দিনী। এই কোশ্চেনটা কিন্তু তোমার প্রায় সময় হচ্ছে গিয়ে আসে। এবং আরেকটা কোশ্চেন আসে, বঙ্কিমচন্দ্রের প্রকৃতপক্ষে বাংলা উপন্যাসের স্রষ্টা। প্রশ্ন আসে বাংলা উপন্যাসের স্রষ্টা কে। আমি আবারও বলছি, প্রশ্ন আসে বাংলা উপন্যাসের স্রষ্টা কে। তখন কিন্তু তোমার হচ্ছে গিয়ে লিখতে হবে যে বাংলা উপন্যাসের স্রষ্টা হচ্ছে গিয়ে আমাদের বঙ্কিমচন্দ্র। ওকে, সো এখানে কিন্তু দুটা মহা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদেরকে হচ্ছে কি দিয়ে দিলাম। এই ইনফরমেশন গুলো কিন্তু আমার অবশ্যই কি করতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, ডান। এতটুকু কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি সবাই? বাচ্চারা, কারো কি কোনো ডাউট আছে এতটুকুতে? একটু কাইন্ডলি জানাও তো, এতটুকু কি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি? কারোর কি এতটুকু নিয়ে কোনো ডাউট আছে? ওকে, ডান। আই থিঙ্ক আমাদের এতটুকু হচ্ছে ক্লিয়ার, কারো কোনো সমস্যা নাই। এবার হচ্ছে কি দেখি সামনের দিকে আগাই। এখানে তোমার বাংলা উপন্যাসের বাকি জিনিসপত্র হলো গিয়ে দেওয়া রয়েছে। এখানে হলো গিয়ে দেখো অনেকগুলো কিন্তু তোমার বিষয় মানে অনেকগুলো হচ্ছে কি মানে কি বলি, উপন্যাসে হচ্ছে কি নাম দেওয়া, যেরকম শরৎচন্দ্রের চরিত্রহীন, গৃহদাহ, দেবদাস, দেনাপনা, শ্রীকান্ত, এইগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না। এগুলো হচ্ছে কি না পড়লেও হবে। তারপর এখানে উপন্যাসের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া রয়েছে। তবে এই সংক্ষিপ্ত পরিচিতি থেকে একটা জিনিস আমাদের শেষ মুহূর্তে একটু হলেও পড়ে যেতে হবে, যে গ্রামীণ পটভূমি রচিত উপন্যাস কোনটা। ইউজুয়ালি সূর্যদিগল বাড়ি নিয়ে প্রশ্ন আসে। আর হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন আসে যে সূর্যদিগল বাড়ি কোন ধরনের হলো কি উপন্যাস, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। সূর্যদিগল বাড়ি কোন ধরনের উপন্যাস, গ্রামীণ পটভূমিতে রচিত উপন্যাস। একইভাবে যদি আমরা দেখি নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস কোনটা, এই ক্ষেত্রে আমার অবশ্যই হচ্ছে গিয়ে মনে রাখতে হবে সংসপ্তক। যে সংসপ্তকটি, এটা হলো নগর ও গ্রামের পটভূমিতে রচিত উপন্যাস। একইভাবে
তোমার যদি হলো গিয়ে বাকি যে বিষয়গুলো রয়েছে এটার মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বা ঐতিহাসিক উপন্যাসের গুলো একটু মনে রাখা বেশি জরুরি। যেরকম আগুনের পরশমণি, জ্যোৎস্না ও জননীর গল্প, হাঙ্গর নদী গ্রেনেড, গায়ত্রী সন্ধ্যা, হুমায়ুন আহমেদের ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, এই ইনফরমেশন গুলো কিন্তু আমাদের আসলে মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তার মানে দেখো এখানে কিন্তু অনেকগুলো পটভূমি রয়েছে: গ্রামীণ পটভূমি, নগর জীবন, আঞ্চলিক জীবন, তারপর ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আমি এর মধ্যে বলেই দিলাম ঐতিহাসিক আর মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যেগুলো রয়েছে এগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমাদের কি করতে হবে, এইগুলোই সবার আগে ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এই যে দাগানো বিষয়গুলো রয়েছে, এই দাগানো বিষয়গুলো তুমি যদি পড়ো তাহলে কিন্তু ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। উজায়ের বলতেছে, ভাইয়া বঙ্গবন্ধু বিষয়ক কবিতাগুলো পড়তে হবে কিনা। দেখো, এই জায়গাটাতে আমাদের আসলে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট যা রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে, কারণ মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাস। যে ইতিহাসটাকে তুমি বা আমরা কেউ কিন্তু বিকৃত করতে পারবো না। সো যে সকল গদ্য পদ্যগুলো রয়েছে ওগুলো এখন মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট থেকে আসবে, এই জিনিসটা কিন্তু আমরা সবাই মাথায় রাখবো। ওকে, ডান। ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। এবার তাহলে হচ্ছে কি আমরা আগাই ঔপন্যাসিক পরিচিতি। সো বরাবরের মধ্যে উপন্যাসিক পরিচিতির মধ্যে আমরা কি পড়বো, যে সেলিনা হোসেন 1947 সালের 14 জুন রাজশাহীতে হলো গিয়ে জন্মগ্রহণ করেছেন, এবং তার পিতা মাতার নাম এখানে মূলত দেওয়া আছে। তিনি হচ্ছে গিয়ে মৃত্যুবরণ কবে করেছেন যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমাদের কিন্তু সেলিনা হোসেন যিনি রয়েছেন, সেলিনা হোসেন কিন্তু হলো গিয়ে তোমার তার মৃত্যুর তারিখটা এখানে হচ্ছে কি নাই, এবং এখানে কি দেখতে পাচ্ছি, তিনি হলো পিতা মাতার চতুর্থ সন্তান। পিতা মাতার চতুর্থ সন্তান, তার অনেক ধরনের হচ্ছে কি তোমার কি বলে উল্লেখযোগ্য উপন্যাস রয়েছে বা উল্লেখযোগ্য তোমার বিষয় দিয়ে রয়েছে। চলো এবার আমরা সেই বিষয়গুলো হচ্ছে গিয়ে দেখি। তিনি অনেক ভাষায় কথা বলতে পারতেন: ইংরেজি, রুশ, ফার্সি, হিন্দি, জাপানিজ, কোরিয়ান, মালায়ালাম ইত্যাদি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে? আমরা সবাই এই জিনিসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবো। এরপর দেখি তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো। বাপরে, এই ক্লাসের মধ্যে আর কোন জায়গায় অমনোযোগী থাকো, কমেন্ট সেকশনে যা খুশি তাই জিজ্ঞেস করো, ওইটা বেশি প্যারা না। প্যারা হচ্ছে যদি এই মুহূর্তে এট দিস মোমেন্ট তুমি যদি ক্লাসে মনোযোগ না দাও। আমি কিন্তু এখন দাগাই দিচ্ছি তার ইম্পর্টেন্ট বইগুলা কোনগুলা। ঠিক আছে? দেখো, তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হচ্ছে কি তোমার প্রথমত হাঙ্গর নদী গ্রেনেড। ঠিক আছে? হাঙ্গর নদী গ্রেনেড কিন্তু তার খুবই একটা গুরুত্বপূর্ণ হলো কি উপন্যাস, এবং এই উপন্যাসের উপরে কিন্তু ভিত্তি করে সিনেমাও তৈরি হয়েছে, যেটা তোমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। এরপর পোকামাকড়ের ঘর বসতি রয়েছে, নীল ময়ূরের যৌবন। পোকামাকড়ের ঘর বসতি অনেক ইম্পর্টেন্ট, নীল ময়ূরের জীবনটা অতটা ইম্পর্টেন্ট না, মনে না রাখলেও চলবে। গায়ত্রী সন্ধ্যা, অবভিয়াসলি অবভিয়াসলি আমার মনে রাখতে হবে। এবং পূর্ণচন্দ্র মগ্নতা, যমুনা নদীর মুশিয়ারা ইত্যাদি ইত্যাদি রয়েছে, এগুলো অতটা হচ্ছে প্যারা না খেলেও হবে। ঠিক আছে। আমাদের সেলিনা হোসেন কেন তার মৃত্যুর তারিখ নেই, কারণ এখনো তিনি বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। এই জন্য দেখা গেছে তোমার একটা এক্সট্রা করে তারিখ মনে রাখা লাগতেছে না, সালও কিন্তু হচ্ছে গিয়ে তোমার মনে রাখা লাগতেছে না। সো এইখানে তার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া হয়েছে। সেই ইনফরমেশনটা কি, এখন সার্বক্ষণিকভাবে লেখালেখি, নারী উন্নয়ন আর মানবাধিকার নিয়ে কিন্তু তিনি ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। দ্যাটস ইট। ঠিক আছে? আমরা কি এতটুকু হচ্ছে কি বুঝতে পারছি সবাই? কারো কোনো ডাউট আছে এতটুকুতে? ওকে, দেখি মোটামুটি আচ্ছা, একজন এটা আইসিটি বই বলে, হাই হাই, এটা সহপাঠ বই বাবা। এসব উল্টাপাল্টা দুষ্টুমি করতে হয় না। যা দাগাচ্ছি সব দাগিয়ে নাও। সবাই তো চেয়েছিলেন যে সহপাঠে দাগানো বই কো, এই যে দেখেন সহপাঠের বিশাল সাজেস্টিভ কিন্তু আমি একটা ক্লাস নিচ্ছি। আচ্ছা, ডান। এরপর হলো কি উপন্যাসের যে আলোচনা, সে আলোচনার হলো গিয়ে পার্টটা কিন্তু আমরা মোটামুটি এখানে শেষ করলাম। মানে উপন্যাসের যে মূল বিষয়গুলো রয়েছে, মূল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা মোটামুটি এখানে কথা বলা হচ্ছে গিয়ে শেষ করলাম। আচ্ছা, এবার আসি আমাদের যে এই উপন্যাসটা রয়েছে, এই উপন্যাসের তো অনেক রকমের হচ্ছে কি দিক আছে, অনেক ধরনের বিষয় দিয়ে রয়েছে, তাই না? এখন ওটা হচ্ছে কি আমি কিভাবে তোমাদের সামনে হচ্ছে গিয়ে পড়বো, দেখো। এটার জন্য আমি কি করব, আজকে আমরা যে তোমাদেরকে সাজেশনটা দিয়েছি, আমি কিন্তু এখন সরাসরি এই সাজেশনটার মধ্যে হলো গিয়ে চলে যাব। বুঝেছো? দাঁড়াও একটু আমাকে টাইম দাও, আমি তোমাদের যে সাজেশনটা রয়েছে সাজেশনের তোমার ইয়ার পার্টে চলে যাই। এইখান থেকে আমাদের কিন্তু আজকে পুরা যে উপন্যাসটা রয়েছে, উপন্যাসটা হচ্ছে কি আমরা ইজিলি পড়ে ফেলতে হচ্ছে কি পারবো।
আচ্ছা, এই যে কাকতাড়ুয়া উপন্যাস দেখো, আস্তে আস্তে হচ্ছে কি আমি চলো ব্যাখ্যা করি প্রত্যেকটা জিনিস। তোমাদের এই জন্য হলো কি আমি কিন্তু আজকে একটা ভিডিওতে বলেছিলাম আজকের এই ক্লাসে করার আসার আগে সাজেশনটা একবার হলো কি পড়ে আসো, কারণ এখান থেকে আমি অনেক কিছু আছে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়াবো। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টেই একটা কাজ করি, এই উপন্যাসে যে তোমার কয়েকটা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন আছে সেই অনুধাবনমূলক প্রশ্নটা ব্যাখ্যা করি। দেখো, এখানে আসলে আমরা কি বলতেছি, আমরা লড়াই না করলে গ্রামটা একদিন আমরা লড়াই না করলে গ্রামটা একদিন ভূতের বাড়ি হবে। এখানে কেন ভূতের বাড়ি বলা হচ্ছে? পাকিস্তানি সেনাবাহিনীরা পাকিস্তানি সেনাবাহিনীরা যখন বুধাদের গ্রামটা আক্রমণ করে, তারা কিন্তু নির্বিচারে সবকিছু উজাড় করতে থাকে, তারা কিন্তু নির্বিচারে সবকিছু ধ্বংস করতে থাকে, তারা বাজার পুড়িয়ে দিতে থাকে, গ্রাম পুড়িয়ে দিতে থাকে, নানান রকম হলো গিয়ে কিন্তু কাজ করতে থাকে। তখন তোমার হচ্ছে কি বুধা একদিন হলো কি বুঝতে পারে বিষয়টা, এবং বুধার চোখ লাল হতে থাকে যে এভাবে হলো গিয়ে তোমার কেন হচ্ছে, বা এই সবকিছু তোমার ধ্বংস হলো গিয়ে হয়ে যাচ্ছে কেন, এই বিষয়টা নিয়ে এখানে মতো কথাবার্তা বলা হচ্ছে। তখন বুধা যে কাজটা হলো গিয়ে করলো, বুধা হলো গিয়ে বললো যে এভাবে যদি পাকিস্তানিরা আমাদেরকে ধ্বংস করতে থাকে, তাহলে একদিন দেখা যাবে যে আমাদের সম্পূর্ণ এই গ্রামটা সাফা হয়ে গেছে, অর্থাৎ এই গ্রামের মধ্যে কোনো মানুষ থাকবে না, সবাই হচ্ছে কি ভূত হয়ে যাবে, অর্থাৎ গ্রামটা জনমানব শূন্য হয়ে যাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু ব্যাখ্যাটা তোমাদেরকে কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম। এরপর দেখি পরবর্তীতে নিজের বোঝা নিজে বইব, এটার মানে কি? দেখো, বুধার যে চাচি রয়েছে, বুধার চাচি কিন্তু বুধাকে হলো কি বলছে, যে সে হলো তার চাচার হলো গে টাকা পয়সা নাই, চাচার সংসার চালাইতে পারে না, বুধার বাপ মা মরে গেছে, বুধা এসে চাচার ঘাড়ে পড়ছে, চাচির সংসারে নানান রকম টানাপোড়েন চলতেছে, চাচি আর বুধাকে টানতে পারতেছে না, চাচি আর বুধাকে নিয়ে কোনো কাজ করতে পারতেছে না, এই যে বিষয়টা, বুধাকে সে খাওয়াইতে পারতেছে না, এটা যখন বুধাকে সে হচ্ছে কি আকারে ইঙ্গিতে বুঝে, তখন বুধা হচ্ছে গিয়ে বলে সে নিজের বোঝা নিজে বইবে, সেও চায় স্বাধীন হইতে, চাচিকে মুক্তি দিতে। ঠিক আছে, তার মানে বুধা যে একজন মানে কি বলবো সোল ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানুষ হতে চায়, সেই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। খুবই হচ্ছে কি সিম্পল, দেখছো? আমরা কিন্তু সাজেশনের মধ্যে থেকে এই জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে আলাপ আলোচনা করতেছি। ওকে, ডান। আগাই তাহলে সামনের দিকে। বাচ্চারা ক্লাসটা কেমন লাগতেছে? আমি দেখতে পাচ্ছি প্রায় 1600-র মতো স্টুডেন্ট আমার সাথে আছো। খুবই 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 ভালো লাগতেছে আমার এত ম্যাসিভ স্টুডেন্ট দেখতে। আরো জয়েন করো, স্কুলের গ্রুপগুলোতে শেয়ার দাও, আর একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে ক্লাসটা কেমন লাগতেছে, বিকজ এই একটা ক্লাস সহপাঠকে একদম চাকাচাক ঠিক করে দেবে। ঠিক আছে, ওকে, আগাই তাহলে সামনের দিকে। এরপর হচ্ছে গিয়ে আমি যদি দেখি পরবর্তীতে ভারী মজার খেলা বলতে কি বোঝানো হচ্ছে এখানে। আমাদের যে বুধা রয়েছে, বুধা তো আসলে একা, কারণ হচ্ছে কো মা বাবা হারিয়েছে, ভাই বোনকে হারিয়েছে, এত সব মানুষকে হারিয়ে বাচ্চাটা একা হয়ে গেছে, এবং বাচ্চাটা যেহেতু একা হয়ে গেছে, সে হলো কি নিজেকে এন্টারটেইন করার জন্য নানান রকমের হচ্ছে কাজ করতো, নানান রকমের হচ্ছে খেলা খেলতো, এবং এই যে বুধার প্রত্যেকটা যে একা একা খেলার বিষয়, এগুলো নিয়ে আসলে তোমার বলতেছে এই খেলাগুলো খুব লোকে মজার। কি কি বুধা খেলতো? যেরকম মরা শামুকের খোল দিয়ে খেলা করা, তারপর এরকম কাকতাড়ুয়া হয়ে দাঁড়ায় থাকা, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে বেসিক্যালি কথাবার্তা হলো কে বলতেছে। অর্থাৎ বুধা নিজেকে এন্টারটেইন করার জন্য যে ধরনের খেলাগুলো খেলতো, সেগুলো নিয়ে এখানে আলোকপাত করা হচ্ছে। এরপর দেখি পরবর্তীতে হচ্ছে কি আমি কি দেখতে পাই, পরবর্তীতে হলো কি আমি দেখতে পাই এখানে একটা প্রশ্ন রয়েছে, আল্লাহ মাফ করুক এখানে থাকার ভাগ্য যেন আমাদের না হয়। এটা কে বলছিল? বুধা একটা কিন্তু ঝাক্কাস কাজ করছিল। সে ঝাক্কাস কাজটা কি? কাজটা হচ্ছে বুধা মাটি কাটার দলে তোমার ফজু মিয়া ফজু মিয়ার দলে হলো কি যোগ দেয়। সে ফজু চাচার দলে যোগ দিয়ে মুক্তিযোদ্ধাদের হয়ে আমাদের মিলিটারিদের জন্য বাংকার কাছে, বাংকার কি? বাংকার হচ্ছে তোমার মাটির ভেতরে হলো গিয়ে এমন একটা জায়গা যেখানে আসলে দাঁড়িয়ে থাকা যায়, এবং দাঁড়িয়ে থেকে তোমার অস্ত্র এভাবে তাক করে, সাপোজ হচ্ছে কি আমার সামনে এখানে একটা চিরুনি আছে, এটা ধরে নিলাম আমার বন্দুক, এই অস্ত্র এরকম তাক করে হচ্ছে কি বাংকার করে গুলি করতে পারি। ঠিক আছে, এরকম আর কি
বিষয়টা এখানে বলা হচ্ছে। তো আমাদের বুধা বলতেছে সে এরকম অস্ত্র নিয়ে তাক করে কাজ করতে পারে, মানে মিলিটারিতে কাজ করতে পারে, এই জন্য ওদের জন্য কি খোলা হচ্ছে, বাংকার খোলা হচ্ছে। তো বুধা এমন বুদ্ধিমান, সে অন্যান্য মুক্তিযুদ্ধের সাথে সলা পরামর্শ করে মুক্তিযুদ্ধের যে লিডার ছিল তার নির্দেশে এই বাংকারে হলোকে প্রবেশ করে। ওই ফদু চাচার মাটি কাটা দলে যুক্ত হয়ে মাটি কাটে এবং বাংকারের ভিতরে ল্যান্ড মাইন পুঁতে দেয়। যে ল্যান্ড মাইনে হচ্ছে তোমার পাড়া দিলে টাকাস করে আমার সব আর্মি হলো গিয়ে মারা যাবে। এখন ব্যাপারটা যেটা হচ্ছে, ওই মাটি কাটতে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বুধা হলো গিয়ে বলতেছে যে সে বাংকারে থাকার ইচ্ছা পোষণ করে, কারণ বাংকারে যদি কেউ শোয় তাহলে সুন্দর মতো আকাশ দেখা যায়। বুধা ভাবতেছে আমি বাংকারে শুবো। ঠিক এইভাবে বুধা এরকম ভাবতেছে যে আমি বাংকারে হচ্ছে কিভাবে শুয়ে থাকবো, বাংকারে শুয়ে রাত্রেবেলা হচ্ছে কি তোমার আকাশ দেখবো, আকাশে নীল আকাশ সাদা তারা, খুব ভাল লাগবে। বুধা এরকম হচ্ছে কি জিনিসটা এদেরকে ভাবতেছিল, কল্পনা করতেছিল। এই জন্য এই কথাটা শুনে ফুলচাচা বলতেছে আল্লাহ, এসব কি কথা বলো, এইরকম জায়গায় কিন্তু আমার থাকা যাবে না। এই জায়গা থেকে বেসিক্যালি আমাদের কথা বলা হচ্ছে। ওকে, ডান, আগাই। এবার হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদের যে কাকতারা উপন্যাসের যে তোমার আহ সিকিউ এমসিকিউর জন্য কোনটা বেশি হলো গুরুত্বপূর্ণ সেটা। কাকতারা উপন্যাসে বর্ণিত বুধার রণকৌশলের যে দিকটা রয়েছে, রণকৌশলের দিকটি ব্যাখ্যা করো। রণকৌশল বলতে কি বুঝেন? নাম্বার ওয়ান, প্রথমত সে নিজেকে পাগল বলে দেখিয়েছে। এই জায়গাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বাচ্চারা, একটু হচ্ছে গিয়ে তোমরা দেখো, একটু তোমরা একটু আমার সাথে হলো গিয়ে মনোযোগ দাও। এখানে সৃজনশীলের প্রথম যে কোশ্চেনটা হলো গিয়ে করেছে যে বুধার রণকৌশল, রণকৌশলটা কিরকম। দেখো, নাম্বার ওয়ান, এখানে হচ্ছে কি বোঝানো হচ্ছে যে আমার যে বুধা রয়েছে, বুধার নিজেকে হলো কি উন্মাদ বলে প্রকাশ করেছে। কারণ তার মা বাবা হারিয়ে গেছে, তাই জন্য গ্রামে সে যা খুশি তাই করে বেড়ায়। কখনো কাকতারুয়া হয়ে দাঁড়ায়, কখনো হচ্ছে কি তোমার মিলিটারিদের পেয়ারা দেয়, কখনো হচ্ছে যে সে নিজে ওই বাংকারে যে হচ্ছে কি শুয়ে থাকতে চায়। এইসব কথাবার্তা বলে এই ধরনের সিনারিও ক্রিয়েট করে নিজেকে হচ্ছে কি সে পাগলের মতো হচ্ছে কি প্রমাণ করেছে। আবার বুধা যখন আহাদ মুন্সির বাড়িতে হচ্ছে আগুন দেয়, আহাদ মুন্সির ছেলে এসে যখন বুধাকে ধরে, তখন সে এমন একটা ভাব করে সে আসলে উন্মাদ হয়ে গেছে মা বাবাকে হারিয়ে। সে এ ধরনের কোনো কাজই হচ্ছে করতে পারে না। তার মানে কি, বুধার রণকৌশলের মধ্যে কিন্তু এই বিষয়গুলো ইনক্লুডেড ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু, সে হলো ওই মাটি কাটার যে ফুল চাচার দল রয়েছে, সেই ফুল চাচার দলে হলো কি যুক্ত হয়। ফুল চাচার দলে যুক্ত হয়ে বুধা কিন্তু অ্যাকচুয়ালি ওইখানে গিয়ে কি করে, ল্যান্ড মাইন পুঁতে আসে। সে যে তোমার ল্যান্ড মাইনটা পুঁতে আসে, কেন সে ল্যান্ড মাইন পুঁতে আসে, তার কারণ বুধা হচ্ছে কি জানতো আমি যদি ল্যান্ড মাইন পুঁতে আসতে পারি তাহলে পাকিস্তান দেশে উড়িয়ে দিতে পারবে। এটাও কিন্তু তার রণকৌশলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল। ঠিক আছে, আমরা বুধের রণকৌশল গুলো কি বুঝতে পারছি? একটু কমেন্টটা দেখিতে বাচ্চারা, দেখি বাচ্চারা আমরা বুধার রণকৌশলটা বুঝতে পারছি কিনা। সবাই একটু দেখি, সবাই একটু দেখি দ্রুত, আমরা বুধার রণকৌশলটা বুঝতে পারছি কিনা বাচ্চারা, দ্রুত বলো দ্রুত। আমরা কি বুধার রণকৌশলটা বুঝতে পারছি, যে বুধা আসলে কিভাবে কি করে চাচ্ছিল বা কিভাবে সে কি করেছিল, যে সে নিজেকে একটু উন্মাদ টাইপের হলোকে প্রকাশ করতে চেয়েছিল এবং সে হলোকে দেখাতে চেয়েছিল সে একটু মানে পাগল টাইপের, কিন্তু সে কিন্তু যুদ্ধ হলোকে করতেছে। ওকে, ডান, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আই থিঙ্ক মোটামুটি হচ্ছে কি তোমরা অনেকেই বুঝতে পারছো। তাহলে বাকিদের জন্য আর টাইম ওয়েস্ট না করে আমরা সামনের দিকে আগায় যাই। ঠিক আছে, এবার দেখি কাকতাড়ুয়া উপন্যাসে বর্ণিত মুক্তিযোদ্ধাদের স্বরূপ ব্যাখ্যা করো। মুক্তিযুদ্ধের স্বরূপ বলতে কি বোঝানো হচ্ছে? দেখো, এখানে তোমার স্বরূপ বলতে তাদের বৈশিষ্ট্য, প্রথমত তারা সবাই হচ্ছে কি তোমার হলো গিয়ে দেশপ্রেমিক, প্রথমত তারা সবাই হচ্ছে কি দ্বিতীয়ত অকুতোভয়, তৃতীয়ত তারা হচ্ছে কি আপসহীন, এবং চতুর্থত দেশমাতৃকার জন্য জীবন দিতে হচ্ছে কি তারা কিন্তু শতভাগ প্রস্তুত। ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে আমরা যে জিনিসটা হলো কি বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের যে বুধা,
বুধার যে এই ধরনের স্বরূপ দেখতে পেয়েছি, কারণ মুক্তিযোদ্ধারা বেসিক্যালি এই ধরনের স্বরূপটা তারা প্রকাশ করেছে। কাকতাড়ুয়া উপন্যাসে বর্ণিত রাজাকারদের ভূমিকা ব্যাখ্যা করো। এটা কিন্তু হলো কি আসতে পারে যে রাজাকাররা কিরকম রোল প্লে করেছিল, বা রাজাকারদের হচ্ছে কি ভূমিকাটা কেমন ছিল, এই জিনিসটাও কিন্তু এখানে আসলে আসতে হচ্ছে গিয়ে পারে। তাই এমন একটা জায়গা থেকে আমাদের কিন্তু এইটারও অ্যান্সার হলো গিয়ে দিতে হবে। তো কিরকম রাজাকাররা যেরকম নানান রকম অপকর্ম করেছিল, গ্রাম জ্বালাতে হচ্ছে কি হেল্প করেছিল, স্কুলে ক্যাম্প খুলছিল, মিলিটারিরা সে ক্যাম্প খুলতে হেল্প করছে। তারপর হলো আহাদ মুন্সির ছেলে এবং আহাদ মুন্সি সহ অনেকে ইনফরমেশন দিছে যে কোথায় মুক্তিযোদ্ধারা আছে, কোথায় মুক্তিযোদ্ধারা নাই, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যে কাজ, এই ধরনের কাজগুলা কিন্তু গ্রামবাসীরা হলো ওই রাজাকাররা করছে। ওকে। এরপর দেখি মুক্তিযুদ্ধে বর্ণিত উপন্যাস বর্ণিত মুক্তিযুদ্ধে আত্মত্যাগের যে দিকটা রয়েছে, আত্মত্যাগ কি সবাই ওই যে জীবন দান করতেছে। তারপর এই যে অনেকেই যেরকম পরিবারকে অন্য জায়গায় রেখে যুদ্ধ করতে আসছে। তারপর হচ্ছে গিয়ে আলী মিঠুর মধ্যে কিন্তু একজন হলো গিয়ে শহীদ হয়েছিল। এই যে বিষয়গুলা, এই ইনফরমেশন গুলো এখানে আমার লিখতে হবে যে বুধা নিজে তার নিজের সবকিছু ত্যাগ করেছে, একদিন প্রচন্ড জ্বরের মধ্যে সে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছে। তারপর সে হলো গিয়ে নিজের জীবনের রিস্ক নিয়ে বাংকারে ঢুকে ল্যান্ড মাইন পুঁতে এসেছে। আলী মিঠুর মধ্যে যে মারা গিয়েছে সে তার জীবনকে উৎসর্গ করেছে। তারপর হলো শাহাবুদ্দিন, শিল্পী শাহাবুদ্দিন, তার যে শিল্পী একটা সত্তা রয়েছে, সে সত্তাটাকে এক জায়গায় রেখে যুদ্ধ করতে আসছে, নিজের জীবনকে বিপন্ন করতে যুদ্ধ করতে আসছে। এই যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে বেসিক্যালি তোমার লিখতে হবে যে মুক্তিযোদ্ধারা কি ধরনের আত্মত্যাগ করেছে। এরপর দিকে উপন্যাসে ফুলকলির বাড়ি ছাড়া হবার দিকটি দেখা করো। এটা কিন্তু খুবই ইজি। তোমার ফুলকলিকে হলো গে তোমার ওই যে ফুলকলি যে বাড়িতে হলো গে কাজ করতো, তোমার ধরে নেওয়া হয়েছে যে ওই বাড়িতে যে আগুন তো বেসিক্যালি বুধা লাগায়, বাট ধরে নেওয়া হয় যে ফুলকলি আগুনটা লাগাইছে। তার মানে ফুলকলির উপরে কিন্তু ইনজাস্টিস করা হয়েছে। এই ফুলকলির প্রতি যে এক ধরনের তুমি বৈষম্য করা হলো, এক ধরনের যে ইনজাস্টিস করা হলো, সেই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। ঠিক আছে, ডান। এরপর দেখি তোমার দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের অংশগ্রহণের দিকটি ব্যাখ্যা করো। এখানে তোমার দেশপ্রেম ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দিকটি কিভাবে আসতেছে বুধার। প্রথমত, বুধার কেউ নাই। বুধার অ্যাকচুয়ালি মা বাবা ভাই বোন কেউ নাই। তার কাছে তার পরিবার মানে তার গ্রাম। এখানে আমার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু মনে রাখা হচ্ছে গিয়ে খুবই জরুরি। একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমার এখানে অবশ্যই মনে রাখতে হবে। সেটা কি জানো? সেটা হচ্ছে বুধার, আমি আবার হচ্ছে সবাইকে বলি, আমার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। বুধার কিন্তু কোনো পরিবার নাই। তাহলে বুধার পরিবারকে, বুধার পরিবার হচ্ছে তার গ্রাম। বুধার পরিবার হচ্ছে কি তার গ্রাম। সে কিন্তু একদিন হলো গিয়ে বলে, আমার তো আসলে কেউ নাই, আমার পরিবার হচ্ছে কি আমার এই গ্রামটাই। গ্রাম এবং গ্রামের যাবতীয় মানুষই হচ্ছে কি বুধার পরিবার। এই যে বিষয়টা, তার মানে বুধার কিন্তু একটা নিজস্ব গ্রামের প্রতি ভালোবাসা রয়েছে। সে গ্রামের প্রতি ভালোবাসাটাই পরবর্তীতে আমার কি হলো, পরবর্তীতে হচ্ছে যে এই দিক দিয়ে যদি হলে গিয়ে আমি চিন্তা করি, এই দিক যদি আমি চিন্তা করি, পরবর্তীতে সেটা তোমার দেশ প্রেমে কনভার্ট হলো। এবং সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে এই দেশপ্রেমের সর্বোচ্চ যে প্রকাশটা, সেই সর্বোচ্চ হলো প্রকাশটা করেছে। ওকে, ডান। এরপরে দেখি কাকতাড়ুয়া উপন্যাসে বর্ণিত আহাদ মুন্সির কর্মকাণ্ড ব্যাখ্যা করো। এবার তো তোমার রাজাকার, রাজাকার যে কাজগুলো করে, সে দেশদ্রোহী কাজ করছে, সে হচ্ছে কোনো ভালো কাজ করে নাই, সে হচ্ছে কি সবকিছু ধ্বংস করে দিছে। এই যে বিষয়টা এখানে আলাপ আলোচনা করবা। ঠিক আছে। বুধা চরিত্রের সামগ্রিকতা বিশ্লেষণ এক বাক্যে। বুধা একজন অনাথ ছেলে যে তার দেশের প্রতি দায়িত্ববান, তার ভিতরে রয়েছে দেশপ্রেম, এবং সে হচ্ছে গিয়ে অকুতোভয়, অদম্য, আপোষহীন একটি ছেলে। সবাই একটু মনোযোগ দাও, সবাইকে হলো গিয়ে বলতেছি। বুধা কি করে? বুধা হচ্ছে গিয়ে একটা অকুতোভয়, অদম্য, আপোষহীন ছেলে, যে তার দেশের জন্য অত্যন্ত হচ্ছে গিয়ে ব্যথিত, এবং সে একজন দেশপ্রেমী, তার ভিতরে স্বদেশপ্রেম বিদ্যমান রয়েছে। দ্যাটস ইট। কাকতাড়ুয়া উপন্যাসে মুক্তিযুদ্ধের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন ও অবদানের বিশ্লেষণ করো। সকল শ্রেণী পেশার মানুষ, ওই যে তোমার অনেকে তো গ্রাম ছেড়ে পালায় যায়, আবার অনেকে আবার
যুদ্ধ করতে আসে। শিল্পী শাহাবুদ্দিন একজন শিল্পী হওয়া সত্ত্বেও যুদ্ধ করতে আসছে। হাতে তোমার 303 বা রিকোয়েলস রাইফেল হাতে নিয়ে নিছে, যে রাইফেল নিয়ে সে হচ্ছে কি যুদ্ধ বিগ্রহ হলো গিয়ে করতেছে। তার মানে আমরা এখানে কি বুঝাই? আমরা হলো গিয়ে বুঝাচ্ছি এখানে তার যে অবদানটা কিন্তু অনেক হলো কি বেশি। এরপর কাকতালীয় উপন্যাসের মূল ভাব তো খুবই সহজ, তোমার মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধে যে আমরা জয়লাভ করি সেটা, এবং এর পাশাপাশি বুধা একটি ক্যারেক্টার, যে ক্যারেক্টারের পারিবারিক জীবন তোমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু সে তার দেশের জন্য, সে তার গ্রামের মানুষের জন্য অত্যন্ত ব্যথিত, এবং তাদের জন্য বেসিক্যালি সে হলো কাজ করতেছে। গেল। এরপরে হচ্ছে যে শিল্পী শাহাবুদ্দিনের অবদান, সে হলো গিয়ে মুক্তিযুদ্ধের একজন নেতা। সে জায়গা থেকে একজন মুক্তিযোদ্ধার যে অবদানটা, সে অবদানটা লিখতে হচ্ছে এবং সবার লাস্টে দেশাত্মবোধক যে বিষয়টা, অর্থাৎ হলো গিয়ে মুক্তিযুদ্ধে আমরা কি দেখি, একটা দেশাত্মবোধক অবস্থা দেখি, যে সবাই দেশপ্রেমিক হয়ে যাচ্ছে, দেশের জন্য হলো গিয়ে কাজ করতেছে। এই ম্যাটারটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। ঠিক আছে। তো এই ছিল হলো কি আমাদের কাকতাড়ুয়া যে উপন্যাসটা, সে কাকতাড়ুয়া উপন্যাসের যাবতীয় বিষয়াদি, যেখানে আমরা অনুধাবনমূলক প্রশ্ন আলাপ আলোচনা করলাম, এবং হলো কি জ্ঞান কি বলে প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক বিষয় নিয়েও কিন্তু আমরা এখানে আলাপ আলোচনা করেছি। ঠিক আছে। আর এখানে কিন্তু আরো ইম্পর্টেন্ট অনেক বেশ কিছু বিষয় আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। সোফার কারো কোনো কি প্রশ্ন আছে? কাকতার উপন্যাসে অনেক কিছু এখানে তোমার দেওয়া আছে। এত বড় উপন্যাস অ্যাকচুয়ালি তুমি নিজেও লাস্ট মোডে পড়ে শেষ করতে পারবা না। এই মোডে সাজেশন হচ্ছে কি, আমার যে পিডিএফ টা রয়েছে, পিডিএফ টা বেশ ভালো করে পড়া। তবে একটা বিষয় আমি তোমাদেরকে হলো কি এখান থেকে হলো কি বলতে চাই, বুধার ভাই বোন কয়জন, এই যে ইনফরমেশন গুলো রয়েছে, ইনফরমেশন গুলো কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে। আমি একটু হইলো গিয়ে দেখি এখানে যে যে ইনফরমেশন গুলো রয়েছে, ইনফরমেশন গুলো কিন্তু আমরা সবাই একটু ভালো করে পড়ার চেষ্টা করব। ওকে, ডান। ঠিক আছে। মোটামুটি হচ্ছে কি এতটুকুই। তোমাদের কারোর এই বুধা নিয়ে কোনো প্রশ্ন আছে? তোমাদের কারোর বুধা নিয়ে কোনো প্রশ্ন আছে? আমি একটু দেখতে চাই কমেন্ট সেকশন থেকে আবার। বুধা বা এই পার্টিকুলার জায়গা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে বাচ্চারা? এই জায়গাটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু স্টুডেন্টস কাইন্ডলি আমাকে জানাও। বুধা বা হচ্ছে কি তোমার কাকতাড়ুয়া উপন্যাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে। কাকতাড়ুয়া উপন্যাস নিয়ে কারো কোনো প্রশ্ন রয়েছে বাচ্চারা? একটু কাইন্ডলি জানাও আমাকে। কাকতাড়ুয়া উপন্যাসে কারো কোনো প্রশ্ন আছে? যদি একটা সিঙ্গেল কোশ্চেন থাকে যে ভাইয়া আমি কাকতাড়ুয়া উপন্যাসের এই সিঙ্গেল জায়গাটা এখনো বুঝি না, বাপরে, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এখনো কোশ্চেন থাকলে প্লিজ ডু লেট মি নো। আচ্ছা, ঠিক আছে। দেখি একজন বলতেছে যে ভাইয়া যেগুলো জ্ঞানমূলক অনুধাবন আছে ওগুলো পড়লে বেসিক্যালি এনাফ, আমাদের পিডিএফ এর জন্য ওগুলাই কিন্তু এনাফ একটা বিষয়। আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুধা কি সে মারা গিয়েছিল? না, এমন কোনো কিছু বলা হয় না। বলা হয়েছে হাউই বাজের মধ্যে দেখতেছি বুধা যে বাংকারে একটা মিশন নেয়, সে মিশন সাকসেসফুল হয়, এবং সে নৌকাতে বসে ওই জিনিসটাকে দেখতেছে, এটাই কিন্তু এখানে মূলত বলা হচ্ছে। ওকে, ডান। সো দেখি এরপরে হচ্ছে তোমার বুধানে বুধার বুধার গ্রামের তো কোনো নাম বইয়ের মধ্যে আমরা হয় কোনো দেখি না, এটা শুধুমাত্র বুধা এবং বুধার গ্রামটার কথাই বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? একটু কাইন্ডলি জানাও। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি কিন্তু বহিঃপিঁড়ির দিকে চলে যাব। বহিঃপিঁড়ি কিন্তু খুবই মজার একটা বিষয়। আচ্ছা, এফআরএল এর ক্লাসে কিন্তু হাতেম আর হাসেমকে নিয়ে আমি আর ফ্রান্স কিন্তু অনেক মজা করছি। হাতেম হাসেমের বিষয়টা কিন্তু আবারও তোমাদেরকে হলো গিয়ে বলবো। আচ্ছা, ওকে, ডান। শোনো বাচ্চারা, তাহলে আই থিঙ্ক তোমাদের হলো কি কাকতাড়ুয়া নিয়ে আর কোনো প্রশ্ন নাই। একজন বলতেছে সিকিউতে কিভাবে 9 পাবা? বাবা, আমি তোমাদের রিকোয়েস্ট করবো, সিকিউতে 9 পাওয়ার টার্গেট রাখা ভালো। সিকিউতে 9 পাওয়ার জন্য তোমার যে কাজটা করতে হবে, জ্ঞান অনুধাবনে তোমার 3-3 উঠাইতে হবে। তারপর হচ্ছে প্রয়োগমূলকেও 3-3 উঠাইতে হবে। প্রয়োগমূলকে তুমি কিভাবে 3-3 উঠাবা? এটা 3-3 উঠানো কিন্তু ভাই মামার বাড়ির আবদার না। সেক্ষেত্রে তোমার প্রয়োগমূলকের প্রথম তারাতে
সঠিকভাবে রিজনিং করতে হবে। প্রশ্ন আসলো উদ্দীপকের কুদ্দুস কিভাবে বুধার সাথে সাদৃশ্যপূর্ণ, তোমার লিখতে হবে উদ্দীপকের কুদ্দুস তার ব্যক্তিগত এবং সামাজিক জীবনের প্রেক্ষাপট থেকে বুধার সাথে সাদৃশ্যপূর্ণ। তারপরে সেকেন্ড প্যারায় এসে লিখতে হবে যে বুধা এই কাকতাড়ুয়া উপন্যাসে এমন একটা চরিত্র যার পরিবার হলো কি কলেরায় সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে সে তার গ্রামটাকে পরিবার হিসাবে হচ্ছে কে ধরে নেয়। গ্রামটাকে সে যখন পরিবার হিসাবে হচ্ছে কে ধরে নেয়, তখন কিন্তু এই যে বুধা রয়েছে, বুধা মুক্তিযুদ্ধের সময় গ্রামের জন্য কাজ করে, গ্রামের মানুষের জন্য সে শহীদ হতেও দ্বিধাবোধ করে না, সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এরপর থার্ড প্যারায় এসে উদ্দীপক নিয়ে 3টা বাক্য লিখবা, বইয়ের বিষয়গুলো নিয়ে আরো অ্যানালাইসিস করে তারপর বলবা যে এই জন্য তোমার বুধা আর হলো গিয়ে উদ্দীপকের কুদ্দুস পরস্পরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গেল গ নাম্বার। এরপর আসে ঘ নাম্বার। ঘ নাম্বারে বলছে মন্তব্যটি বিশ্লেষণ করো, তুমি তখন বলবা সামাজিক প্রেক্ষাপটের জায়গা থেকে উদ্দীপক এবং হচ্ছে আলোচ্য উপন্যাসটি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, মন্তব্যটি যথার্থ। ঠিক আছে। রিজনিং প্রথম প্যারাতে গ আর ঘতে রিজনিং করতে হবে, কারণ দর্শাইতে হবে যে ভাই এইটার কারণে সাদৃশ্যপূর্ণ, ওইটার কারণে বৈসাদৃশ্যপূর্ণ। এই রিজনিং যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু হবে না। আর একটা সিকিউ, এন্টায়ার একটা সিকিউ 4 থেকে 4 পেজ লিখতে পারলে এনাফ রে বাপ। তোমার একটা এন্টায়ার সিকিউ মানে 10-12 পেজ লেখা লাগে না, একটা এন্টায়ার সিকিউ 4 পেজ লিখতে পারলে কিন্তু তোমার ঘটনা ঘটে যাবে। ওকে, দ্যাটস ইট। আই থিঙ্ক ক্লাসের মোস্ট পিক আওয়ার হচ্ছে গিয়ে এটা, এবং হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা, সেই ইম্পর্টেন্ট পার্টটা তোমার সাথে হলো গিয়ে এই মুহূর্তে শেয়ার করলাম। আমরা আবার আই থিঙ্ক আমাদের যে ইয়াটা রয়েছে, স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা শেয়ার করো। তোমরা যদি কমেন্টে হচ্ছে গিয়ে জানাও, আহ, তোমরা যদি একটু আমাকে কমেন্টে জানাও যে আমি এখন বহিঃপিন নাটকের দিকে সুইচ করব কিনা, একটু কাইন্ডলি কমেন্টে আমাকে জানাও। আমরা কি এখন বহিঃপিন নাটকে সুইচ করব? এই যে আমরা কিন্তু এখন বইপিন নাটকে চলে আসতেছি বাচ্চারা। আমরা কি এখন বইপিন নাটকে সুইচ করবো? একটু কাইন্ডলি জানাও তো কমেন্ট সেকশন হচ্ছে। বুধারা কয় ভাই বোন? একজন প্রশ্ন করেছেন, একজন অ্যান্সার দিয়েছে বুধারা মূলত তোমার 6 ভাই বোন। ওকে, ডান। বুধার ছোট বোনের নাম কি? বুধার একদম গেদু একটা বোন থাকে, ওই গেদু বোনটার নাম হচ্ছে তোমার বিনু। আচ্ছা, মধু কিভাবে মারা যায় এটার অ্যান্সার অলরেডি আরিফ দিয়ে দিচ্ছে। মধু মারা যায় বেসিক্যালি তোমার আগুনে পুড়ে। আচ্ছা, ঠিক আছে। চঞ্চু অর্থ হচ্ছে তোমার ঠোঁট। ভাইয়া বুধার ছোট বোনের নাম কি? বুধার তোমার একদম যে ছোট বোনটা আছে মানে বিনু আর তিনি দুইটাই ছোট বোন, একদম ছোট বোনটার নাম হচ্ছে তোমার বিনু। ঠিক আছে, ওকে, ডান। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। ওকে, বুধা গান কিভাবে শিখে একটু অ্যান্সার দিন ভাই। বুধা আসলে গান শিখে রয়েছে, আমরা অনেক সময় নিজে নিজে গান গাই না, ওই গান গাওয়া থেকে বুধার অ্যাকচুয়ালি গান গাওয়া হয়েছে। মানে সেপারেটলিও কোনো জায়গায় কিন্তু গান টান শেখে নেই, যে শেখ লতা আক্তার। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। স্কুলে যদি 9 পেয়ে থাকো, বোর্ডেও ইনশাল্লাহ 9 পাবা, আল্লাহ ভরসা। আচ্ছা, মধু আগুনে পুড়ে মারা যায়, এটা তো হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে হলো গিয়ে বললামই। আই থিঙ্ক আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বুধারা ভাই 6 ভাই বোন, বুধারা 6 ভাই বোন। আচ্ছা, আচ্ছা, ওকে, ডান। ঠিক আছে, ডান। আই থিঙ্ক আমরা হচ্ছে গিয়ে আর হলো গিয়া না করে আস্তে আস্তে আমাদের যে মূল জায়গাটা রয়েছে, মূল জায়গাটার মধ্যে হলো গিয়ে চলে যাই। ওকে, সো আমরা হলো গিয়ে দেখি এখানে এখন কি দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা কিছু কমেন্টে জানাও তো, তোমরা কি সবাই সাজেশনটা পাইছো? একটু কাইন্ডলি এটা আমায় কমেন্টে জানাবা, সবাইকে আমার সাজেশনটা পাইছো? এটা একটু আমায় কাইন্ডলি কমেন্টে জানাও, এরপরে আমরা নাটক নিয়ে কথাবার্তা বলবো। সাজেশনটা হয়তো সবাই পাইছো কিনা এটা কাইন্ডলি হলো গিয়ে আমাকে জানাও। ওকে, আচ্ছা। সো দেখি আমরা হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি। আমরা হলো গিয়ে এখানে দেখতে পাচ্ছি যে তোমার নাটকের যে ভূমিকাটা রয়েছে, নাটকের ভূমিকাটা একদমই হচ্ছে কি ইম্পর্টেন্ট না। এগুলো কিন্তু আসলে তোমার না দেখলেও হচ্ছে গিয়ে তোমার হবে। ওকে, এখানে তাহলে কি বিষয় রয়েছে? একটা নাটকের কয়টা উপাদান থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা নাটকের কয়টা উপাদান থাকে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। একটা নাটকে তোমার সাধারণত 4টা উপাদান থাকে, সেগুলা কি? কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ। কাহিনী, চরিত্র, সংলাপ, পরিবেশ। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের মাথায় হলো গিয়ে রাখতে হবে। তার মানে এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আমার এখানে কি বুঝতে হচ্ছে, আমার এই একটা নাটকের মধ্যে 4টা গুরুত্বপূর্ণ
উপাদান রয়েছে। ঠিক আছে, একটা নাটকের মতো আর কয়টা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে? চারটা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। আচ্ছা, অনেকেই হলো একটা কোশ্চেন নিয়ে একটু তোমার ডাউট প্রকাশ করছো, সেটা হচ্ছে গিয়ে বুধারা কয় ভাই বোন, তাই না? দাঁড়া, আমি তোমাকে বইয়ের মধ্যেই এই জিনিসটা হলো গিয়ে দেখিয়ে দিচ্ছি, পরে না হলে এটা নিয়ে তোমাদের একটা কনফিউশন থেকে যাবে। আচ্ছা, সো দাঁড়া, এক সেকেন্ড দেখি। বইয়ের ভিতরেই কিন্তু তোমার অ্যান্সারটা হলো গিয়ে রয়েছে। আচ্ছা, দেখো, এখানে হলো কি কি দেখানো হচ্ছে, দেখো। চোখের সামনে মা বাবা এবং চার ভাই বোনকে মসজিদে দেখলে কেউ কি হচ্ছে কি তোমার নরম থাকে নাকি থাকতে পারে? তার জীবনটা তো আর স্বাভাবিক নিয়মে চলে না, চলার উপায় হলো কি থাকে না। যদি বলে বুধারা কয় ভাই বোন, ইন দ্যাট কেস আমার অ্যান্সার হবে কি তোমার পাঁচ ভাই বোন। বুধা সহ পাঁচ ভাই বোন, ঠিক আছে। আর যদি হলো কি জিজ্ঞেস করে যে বুধার কয় ভাই বোন রয়েছে, একটা প্রশ্ন, বুধারা কয় ভাই বোন, অ্যান্সার পাঁচ ভাই বোন। একটা প্রশ্ন, বুধার কয় ভাই বোন রয়েছে, অ্যান্সার চার ভাই বোন। বুঝতে হবে কিন্তু, বুধারা বললে বুধাকে ইনক্লুড করে বলতে হবে ওরা পাঁচ ভাই বোন। আর যদি বলি বুধার কয় ভাই বোন রয়েছে, সেখানে বুধাকে এক্সক্লুড করে বলতে হবে, বলতে হবে তোমার চার ভাই বোন। আমরা কি ক্লিয়ার বিষয়টা? বুধারা কিন্তু টোটাল তোমার পাঁচ ভাই বোন, এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে কথাবার্তা বলা হচ্ছে। ওকে, ডান। তারপরে হচ্ছে যে দেখো, এরপর হলো গিয়ে আমাদের মোটামুটি হচ্ছে কি এতটুকুই গেল, যে বুধার তোমার বিনু তিনু যে তোমার হলো গিয়ে ছোট যে ইয়াগুলো রয়েছে, যেটা হলো গিয়ে বললাম সবচেয়ে ছোট যে বোন, সেই সব ছোট বোনটার নাম কি? সবচেয়ে ছোট বোনটার নাম হচ্ছে কি তিনু। এবং তিনুর চেয়ে একটা বড় বোন আছে, ওটার নাম বিনু, ওটাও কিন্তু আবার ইয়ার চেয়ে হলো গিয়ে তোমার ছোট, মানে বুধার চেয়ে ছোট, ছোট মানে বুধারও পিঠাপিঠি হলো গিয়ে ভাই বোন, এরকম হলো গিয়ে একটা অবস্থা। বুধার একদম ছোট বোনের নাম দেখো তিনু, তার কারণ কি তিনুর বয়স হলো গিয়ে 1.5 বছর। আর হলো গিয়ে তোমার বিনু ওর পিঠাপিঠি বোন, অর্থাৎ বুধা বড়, বুধার পরই বিনু হয়েছিল। ঠিক আছে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে মনে রাখতে পারি। তার মানে এখান থেকে আমরা কয়টা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানলাম। নাম্বার ওয়ান, বুধারা কয় ভাই বোন? বুধারা পাঁচ ভাই বোন। বুধার কয় ভাই বোন? বুধার চার ভাই বোন। তারপর হচ্ছে গিয়ে তোমার ছোট বোনের নাম কি? তিনু। আর বুধার চেয়ে বুধা পিঠাপিঠি বোন কোনটা? বিনু। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখতে পারি, বুধারা আমার পাঁচ ভাই বোন, বুধার বুধার আছে চার ভাই বোন, ছোট বোন হবে তিনু, পিঠাপিঠি বোন হবে বিনু। তিনু আর বিনু, তিনু হচ্ছে গিয়ে সবার ছোট। ঠিক আছে, খুবই হলো গিয়ে সিম্পল। আমরা একটু মনে রাখতে পারি যে বিনু কিভাবে বড়। বিনু ব আছে, বড়, এখানেও কিন্তু ব আছে, এই দুই ব মিলায় বলতে পারি যে আমাদের বিনু হচ্ছে গিয়ে বড়, আর তিনু হচ্ছে গিয়ে ছোট। ঠিক আছে, ডান। সো আমার কিন্তু এই বিষয়টা সম্পূর্ণ হইলো গিয়ে শেষ হয়ে গেল। এবার আমরা কি পড়তেছিলাম? আমরা হলো গিয়ে নাটক পড়তেছিলাম। চলো আমরা হচ্ছে গিয়ে একদম যে নাটকটা রয়েছে, নাটকটা হলো গিয়ে আবার রিস্টার্ট করি। তো এখানে কি বলতেছে, নাটকে একটা বিষয় নিয়ে তো আমি অলরেডি কথাবার্তা হলো গিয়ে বলে ফেলছি, যে নাটকের উপাদান করা থাকে, নাটকের উপাদান থাকে সাধারণত চারটা। এবার আরেকটা প্রশ্ন, নাটকের ঐক্য কয়টা? ঐক্য কয়টা? ঐক্য কিন্তু হলো গিয়ে আমার তিনটা। কি কি? কালের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য। ঐক্য কয়টা এটা কিন্তু হচ্ছে গিয়ে তোমার আমাদের আসতে হবে। ঠিক আছে, আসতে পারে যে নাটকের ঐক্য কয়টা। নাটকের ঐক্য হচ্ছে গিয়ে তোমার তিনটা: কালের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য। কালের ঐক্য, স্থানের ঐক্য, ঘটনার ঐক্য, এই জিনিসটা কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে কি খালি এতটুকুই, ঐক্য তিনটা, এটা মাথায় রাখলে হবে। ঐক্য কোনটা কি মাথায় রাখার কোনো মানে প্রয়োজনীয়তা নাই, বা এই জিনিসটা আসলে মানে নেসেসারি না। ঠিক আছে, এটা আমাদের এই এতটুকু মাথায় রাখলে হবে। গেল। এরপরে হচ্ছে কি দেখি, একটা নাটককে কয়টা ভাগে ভাগ করা হয়? পাঁচটা পর্বে ভাগ করা হয়। তার মানে আমরা তিনটা জিনিস কিন্তু এখানে শিখলাম। নাটকের উপাদান কয়টা? চারটা। ঐক্য কয়টা? তিনটা। আর হলো লাস্টে আমরা একটা কি পড়লাম, আর একটা হচ্ছে কি পড়লাম, পর্ব কয়টা? পাঁচটা। উপাদান চারটা, ঐক্য তিনটা, পর্ব পাঁচটা। এইগুলো আমার রাখতে হবে মনে, তা না হলে কিন্তু ঝামেলা হবে। ঠিক আছে, তো মোটামুটি এতটুকুই আমাদের নাটকের এই যে তিনটা বিষয় রয়েছে, তিনটা বিষয় অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো। আচ্ছা, সো মোটামুটি হচ্ছে কি এতটুকু তো আমরা গেল।
এবার হচ্ছে কি বাংলা নাটকের হলো গিয়ে তোমার সংক্ষিপ্ত হচ্ছে গিয়ে পরিচিতি। এটা হলো ওই আগেরটার মতোই, অত কিছু হলো গিয়ে মনে রাখতে হবে না, বাট কিছু হলো গিয়ে তোমার গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল রাখতে হবে। চলো আমি দাগাই দিচ্ছি। যেরকম প্রথম বাংলা আধুনিক নাটক রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত। তিনি পাশ্চাত্য বা পশ্চিমা বিশ্বের মানে নিয়ম নীতি ফলো করে 1859 সালে কি রচনা করেন? শর্মিষ্ঠা। 1859 সালে তিনি শর্মিষ্ঠা যে নাটকটি রয়েছে, এই নাটকটি মূলত রচনা করেন। এরপর তিনি আরো অনেক কিছু রচনা করেছিলেন, বাট তার এই শর্মিষ্ঠা নাটকের নামটা কিন্তু আমার অবশ্যই মনে রাখতে হবে। গেল। এরপরে হচ্ছে কি আমরা আরো বেশ কিছু দেখতে পাই, যেরকম তোমার দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র হচ্ছে কি মাইকেল মধুসূদনের সমসাময়িক একজন হলো গিয়ে মানুষ। তিনিও কিন্তু অনেক ধরনের নাটক রচনা করেছেন, যেরকম লীলাবতী, সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, নবীন তপস্বিনী। তার মধ্যে নীল দর্পণ কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবার নীল দর্পণ কিন্তু বাংলা সাহিত্যে খুবই একটা প্রখ্যাত নাটক। এরপর হচ্ছে কি মীর মোশাররফ হোসেন। মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণটা আমাদের মনে রাখা জরুরি। ডিএল রায়ের হচ্ছে কি তোমার অতটা তেমন কিছু গুরুত্বপূর্ণ না, তবে হচ্ছে গিয়ে সিরাজউদ্দৌলা যে নাটকটা, যেটা তোমরা যাই এই এইচএসসি তে উঠলি হলে আমি তোমাদেরকে পড়াবো। সবসময় 10 মিনিট সিরাজউদ্দৌলা আমি পড়াই, কারণ ভাই সবসময় এটা আমাকে পড়াইতে দেয়। সো এটা এটা আমার কাছে পড়তে আসবে তোমরা যখন তোমরা এইচএসসি তে উঠবা, তখন এই ব্যাপারে আরো ব্যাপক বিশদ আলোচনা আমরা করব। আচ্ছা। সো মোটামুটি হচ্ছে কি এতটুকু এখানে, আর হচ্ছে আর তেমন কোনো কিছু নাই। এরপর হলো কি আছে তোমার বাংলা যে সাহিত্যটা, বাংলা নাটকের হলো কি সংক্ষিপ্ত পরিচিতি। সেখানে তোমার অন্যান্য অনেক ইনফরমেশন রয়েছে, এত ইনফরমেশন আসলে মনে রাখার একদমই দরকার নাই। তবে এইখান থেকে আমাদের জিনিসটা একটু ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে কি বহিঃপিন নাটকে নাট্যকার পরিচিতি, যেটা হলো কি লিখেছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তো আমাদের ওয়ালিউল্লাহ সাহেব জন্মগ্রহণ করেছেন কবে? জন্মগ্রহণ করেছে 1912 সালের 15ই আগস্ট। 15ই আগস্ট তারিখটা হোপফুলি আমাদের সবারই মনে থাকবে। আর তিনি মৃত্যুবরণ করেন অক্টোবর 1971 সালে প্যারিসে। অর্থাৎ 1971 সালে অক্টোবর মাসে, যখন আমাদের দেশ যুদ্ধ চলছে, তখন তিনি প্যারিসে অবস্থান করতেছিলেন, এবং প্যারিসে অবস্থানরত অবস্থায় তিনি আসলে মৃত্যু বরণ করেছেন। ঠিক আছে। ওকে। তো এখানে মূলত হচ্ছে কি এতটুকুই তোমাদেরকে হচ্ছে কি বললাম। হোপফুলি হচ্ছে এতটুকু তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে তোমাদের? এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা। হোপফুলি কার কোনো প্রশ্ন নেই, আগাই সামনের দিকে। এবার আমরা এই বান্দার কয়েকটা গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে কি পড়বো। কার রচনা পড়বো? তোমার হলো কি সৈয়দ ওয়ালিউল্লাহ। দেখি। তার প্রথম ওয়ালিউল্লাহ মাত্র 8 বছর বয়সে তিনি মাতৃহারা হন, এটা আমাদের মনে রাখা জরুরি। এখানে দেখি তার প্রথম গল্পগ্রন্থ হচ্ছে কি নয়নচারা, প্রকাশিত হয় 1945 সালে। এরপর হচ্ছে কি লাল সালু উপন্যাস, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে বহিঃপিন নাটক, এটা আমাদের মাথায় রাখতে হবে, তার সাল সহ মাথায় রাখতে হবে। ঠিক আছে। কি করতে হবে? সাল সহ কিন্তু এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তুমি যদি সাল সহ মাথায় না রাখো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে। কি করো বাচ্চারা, আমরা এখানে আমরা এটাকে তোমার সম্পূর্ণরূপে সাল সহ মাথায় হলো গিয়ে রাখবো। ঠিক আছে, ডান। তো তার পরবর্তী সময়তে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, 1 সেকেন্ড সময় দাও আমাকে। আচ্ছা। ঠিক আছে। এক্সট্রিমলি সরি, কোনো একটা ইস্যু হয়েছে এখানে। ওকে, ডান। আচ্ছা। তো যেটা হচ্ছে তোমাদেরকে হলো গিয়ে বলতেছিলাম, আমাদের যে এখান থেকে যে এটা রয়েছে তোমার হলো নাটকের লাল সালু হলো গিয়ে লাল সালু উপন্যাসটা মাথায় রাখতে হবে, বই আরেকটা মাথায় রাখতে হবে। এরপরে দেখি তোমার হচ্ছে কাদো নদী কাদো, তার হচ্ছে গিয়ে একটা গুরুত্বপূর্ণ উপন্যাস, এটা হলো গিয়ে আমাদের মাথায় রাখতে হবে। অনেকগুলো পুরস্কার রয়েছে, পুরস্কারগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না। ওকে। সোফার এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? কারো কি কোনো ডাউট রয়েছে এতটুকুর মধ্যে? আহ এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? ওকে। এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? এতটুকু যে আমি পড়ালাম এগুলো কেন বুঝতে পেরেছি বাচ্চারা, একটুখানি জানাও তো। এক্সট্রিমলি সরি, আমার একটু মনে হয় নেটওয়ার্কের ইরর হচ্ছে, এই জন্য তোমাদের আমি কমেন্ট গুলো দেখতে পারতেছি না আসলে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, কমেন্ট আবার হলো কি চলে আসছে।
ঠিক আছে, ডান। এতটুকু তো আমরা ক্লিয়ার, তাই না? ওকে ভাই, একটু আগে একটা এক্সাম দিলাম, 40-এর মধ্যে 25 পেয়েছে, এটা কোনো বিষয় না, অল ক্লিয়ার। এই তো সাবাস, এই তো তোমাদের কমেন্টগুলো চলে আসছে। ঠিক আছে। এরপর তোমার সুমি খানম বলতেছে যে না ভাইয়া, কোনো হলো কি সমস্যা নেই, নাটকের উপাদান কি তোমাদের বইয়ের মধ্যে আছে, অলরেডি আমি হলো কি দাগিয়ে দিয়েছি, তো এটা নিয়ে আশা করতেছি আর কোনো হচ্ছে তোমার সমস্যা হবে না। ঠিক আছে বাচ্চারা, ডান। তাহলে এবার হলো আমি আবার আমাদের স্ক্রিনটা রয়েছে, স্ক্রিনটা শেয়ার করি। শেয়ার করে আমাদের নাটকের বাকি অংশগুলো শেষ করি। ওকে, ডান। ঠিক আছে। সো আমরা তাহলে এবার এই বিষয়টা হলো স্টার্ট করতে পারি। একটা সেকেন্ড বাচ্চারা। ওকে, ডান। ঠিক আছে, আজকে ক্লাস কতক্ষণে? ক্লাস আর বেশিক্ষণের না, ম্যাক্সিমাম তোমার 10 থেকে 15 মিনিট আর ক্লাসটা হবে। ঠিক আছে, এবার তাহলে আসো আগাই। বহিঃপির নাটক 1960 সালে প্রথম প্রকাশিত হয়েছে। এই তথ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই তথ্যটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বহিঃপির নাটক 1960 সালে তোমার প্রথম প্রকাশিত হয়েছে। ঠিক আছে, গেল। এরপর হলো গিয়ে দেখি, এখানে তোমার নতুন বেশ কিছু বিষয়াদি বলা হয়েছে। তারপর হলো আর তেমন কিছু নাই এখানে। এখানে বহিপীর নামটা কিন্তু একটা আসলে তাৎপর্য বহন করে, যে বাঙালি মুসলিম সমাজের পীর সম্প্রদায়ের যে তোমার বিষয়টা, তাদের যে ভাষা হয়, ভাষা হয় বইয়ের ভাষা বা মুখের ভাষা থেকে, সেই জিনিসটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। আচ্ছা বাচ্চারা দেখো, এখানে আমার বেশ কয়েকটা বিষয় বলা রয়েছে। এখন আমি তোমাদেরকে বহিপীর যে নাটকটা রয়েছে, বইপি নাটকটাকে একটু তোমাদেরকে তোমার সামারাইজ করে তোমাদের সামনে হলো কি তুলে ধরবো। তাহলে চলো আর দেরি না করে সামারাইজ করে হচ্ছে কি আমি এটা শুরু করে দিই। ওকে, বহিপীর নাটকটা কে লিখেছে? নাটকটা লিখেছেন আমার সৈয়দ ওয়ালিউল্লাহ। বইপি নাটকটা কে লিখেছেন? বইপি নাটকটা লিখেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ। এখানে বহিপীর, এখানে এই যে বহিপীর শব্দটা যে রয়েছে, কেন এখানে আমি আসলে বহিপীর শব্দটা হলো কি বলতেছি, বা কেন এটাকে হলো গিয়ে আমি বহিঃপীর বলে আখ্যা দিচ্ছি, সেই বিষয়টা আসলে আমাদের একটু বোঝা দরকার। ঠিক আছে, দেখো, আমি যদি হলো কি চিন্তা করি এই জায়গাটাতে, এই জায়গায় যদি হচ্ছে কি আমি চিন্তা করি, এই যে তোমার বহি যে শব্দটা রয়েছে, এই যে শব্দটা, এইটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে বুঝায় আসলে তোমার বই। এটা দিয়ে আমার কি বুঝায়? এটা দিয়ে বোঝা হচ্ছে কি বই। আর যে পীর, তো পীর যারা হচ্ছে কি তোমার পীর আনা করতেছে বা পীরের কাজ বাজ করতেছে ইত্যাদি। বেসিক্যালি বাংলাদেশে যে পীর সম্প্রদায়রা রয়েছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যায় ওয়াজ মাহফিল করতে। তো আমরা যেরকম নানান রকম পীরের নামও জানি, আজকাল অনেক পীর তো আবার ইউটিউবে হলে ভিডিও টিডিও দেয়, এবং তাহিরি পীর বা এই টাইপ মানুষরা রয়েছে, তাদের ভাষা কিন্তু আমরা সবাই বুঝি। এখন একটা পীর, সে হচ্ছে কি নোয়াখালীতে যে নোয়াখাইল্লা ভাষায় কথা বলবে, চট্টগ্রামে গিয়ে চাটগাইয়া ভাষায় কথা বলবে, বা হচ্ছে গিয়ে তোমার সিলেটে যে সিলেটি ভাষায় কথা বলবে, মানে সে কয় ভাষায় কথা বলবে। তাই পীররা যে কাজ করে, পীররা সুন্দর মতো একটা নির্দিষ্ট ভাষা বাইছা নেয়। সেই ভাষাটা হচ্ছে কি তোমার বইয়ের ভাষা, বা যেটাকে হচ্ছে কি আমি আরেকটু যদি মানে সলিড করে বলি, তোমার যে চলিত যে ভাষাটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে আমার চলিত ভাষা। ওকে, পার্টিকুলারলি এই জিনিসটা নিয়ে এখানে আলোকপাত করা হচ্ছে, যে এই পীররা সবাই বইয়ের ভাষায় কথা বলে। যেহেতু পীররা বইয়ের ভাষায় কথা বলে, তাই এই নাটকের পীর বহি পীর, বইয়ের পীর, বইয়ের ভাষায় কথা বলে এমন হচ্ছে গিয়ে একটা পীর। এই পার্টিকুলার জিনিসটাই মূলত এখানে বোঝানো হচ্ছে। নাম্বার ওয়ান গেল। নাম্বার টু, এই বহিপীর কি করছে, তার এক মুরিদ, তার এক হচ্ছে তোমার মুরিদের মেয়েকে বিয়ে করে ফেলছে। বাট মেয়েটার বয়স অনেক কম। সে ধরো মেয়েটার বয়স হচ্ছে কি তোমার 20-22 বছর, বহিপীরের বয়স হচ্ছে কি তোমার 50-60 বছর। সে হলো এরকম একটা মেয়েকে বিয়ে করছে। এখন মেয়েটা অবভিয়াসলি বিয়ে মানে নেয় নাই, ছেলেকে ভেগে গেছে। তো পালায় আসার পরে সে কি করছে, সে হলো কি একটা ঝড়ের কবলে পড়ে। পরবর্তীতে একটা তোমার বজ্রাতে, একটা হলো কি বজ্রা, কি বললাম বাচ্চারা এখানে, ছেলে কোথায় হলো গিয়ে তোমার ইয়া করে, কোথায় সে হচ্ছে গিয়ে তোমার আশ্রয় নেয় ঝড়ের রাতে। ঝড়ের রাতে সে একটা বজ্রাতে হলো গিয়ে মূলত আশ্রয় নেয়। বজ্রা কি? বজ্রা হচ্ছে গিয়ে তোমার নৌকার বড় ভাই। নৌকার যে বড় প্যাটার্নটা রয়েছে, এটা হলো গিয়ে তোমার বজ্রা। ওকে, এই বজ্রাতে ছিল হাতেম,
হাতেম ফ্যামিলি, মানে হাতেম আলীর যে পরিবারটা, সে হাতেম আলীর পরিবারটাই বজ্রাতে বেসিক্যালি ছিল। এই বজ্রাতে হাতেম আলীর পরিবারটা কি কাজ করে? বজ্রাতে হাতেম আলীর পরিবার, হাতেম আলী আসলে তোমার একজন জমিদার। সে হলো গিয়ে তার জমিদারি রক্ষা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ঝড়ের রাতে এই মেয়ে এসে তোমার আশ্রয় হলো গিয়ে নিছে। এখানে তোমার তিনটা ক্যারেক্টার আছে। হাতেম আলী, হাতেম আলী হচ্ছে কি জমিদার, হাশেম আলী জমিদার পুত্র, আর খোদেজা জমিদার পত্নী। বহিপীর আবার হচ্ছে কি তোমার তার বউকে খুঁজতে খুঁজতে কাকতালীয় ভাবে এই বজরাতে এসে পৌঁছায়। এবং সে যখন এই বজরাতে এসে পৌঁছায়, পরবর্তী যখন জানতে পারে যে তাহেরা এখানেই আছে, তখন নানান রকম নাটকীয় জিনিসপত্র হয়। আবার হাসেম আস্তে আস্তে তাহেরাকে পছন্দ করা শুরু করে। তাহেরাকে সে সাপোর্ট দিতে চায়, তাহেরাকে নিয়ে সে কাজ করতে চায়। এই ধরনের বিষয়াদি কিন্তু আমাদের হাতেমের মধ্যে আমরা দেখতে পাই, হাসেমের মধ্যে আমরা দেখতে পাই। পরবর্তীতে বহিপীর এমন শয়তানের শয়তান, সে যেন কি করে, সে হচ্ছে গিয়ে হাতেম আলীকে বলে, এই হাতেম ভাই, আপনার তো জমিদারি সান্ধ্য আইনে নিলামে উঠতেছে, আপনার তো জমিদারি ধ্বংস ধ্বংস হয়ে যাবে ভাই। তার চেয়ে চলেন এক কাজ করি, আপনি আপনার জমিদারি নেন, এই নেন টাকা, আমি আপনাকে টাকা দিই, আর ওই তাহেরাকে আমাকে দিয়ে দেন। ঘটনার টুইস্ট ঘটে এই জায়গায়। হাতেম আলী মনে মনে ভাবে, আমি আমার জমিদারি রক্ষা করার জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করব? না, আমি হলে এটা করব না। আর এর মধ্যে হাসেম হচ্ছে কি তোমার তাহেরাকে নিয়ে পালায় যায়। তো সব কথার শেষ কথা, আমাদের যে জমি মানে বহিপীর রয়েছে, বহিপীর আসলে তার যে মানে ওয়াইফ তাহেরাকে আর সে পায় না, অ্যাপারেন্টলি সে হেরে যায়। এই সম্পূর্ণ বিষয় নিয়ে বহিপীর নাটকটা প্রকাশ করা হয়েছে। এন্ড এই যে তোমার হচ্ছে কি তোমার ভুইপি নাটকটা, এটার মধ্যে আসলে বাঙালি গ্রামীণ সমাজে যে হলো গিয়ে একটা বিশ্রী ধর্মান্ধতা এবং ধর্মীয় কুসংস্কার রয়েছে, সেগুলো নিয়ে এখানে মূলত আলোকপাত করা হচ্ছে। তাহলে চলো স্টুডেন্টস, এবার আমরা চলে যাই আমাদের সাজেশনে। সাজেশনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিপলি আলাপ আলোচনা করব। আচ্ছা, তো এখানে হচ্ছে কি আমরা কি দেখি, এখানে তোমার বেশ কিছু মানে একটা মানে বহির্পিঠ থেকে কিন্তু বেসিক্যালি আমাদের যদি হলো কি চিন্তা করি, অনুধাবনমূলক প্রশ্ন কয়টা আছে আসলে আমরা খেয়াল করি। দুনিয়াটা সত্যি কঠিন পরীক্ষা ক্ষেত্র। বহির্পিঠ কেন এই কথাটা হচ্ছে গিয়ে বলেন, এটা কেন বলেছেন? তার কারণ হচ্ছে এখানে কিন্তু সুন্দর মতো হলো গিয়ে বলে দিয়েছে। হাতেম আলী নিশ্চিত ছিলেন জমিদার হারানোর ব্যাপারে, কিন্তু বহিপীর সেটা হলো কি তোমার বুঝতে পেরে সে কি করে, সে হচ্ছে কি হাতেম আলীকে বলে যে টাকা নাও, তাহেরাকে দাও। এই এই সময় বহিপীর হলো কি তার দুরবস্থা হলো কি বুঝতে পেরে হাতেম আলীকে আলোক চুক্তিটি বলে যে দুনিয়াটা মস্ত বড় পরীক্ষা ক্ষেত্র, তুমি এখন জমিদারি নিয়ে প্রবলেমে রয়েছো, তোমার পরীক্ষা চলছে, এই পরীক্ষা তোমার পাস করতে হবে, এই ধরনের কথাবার্তা। ঠিক আছে, ডান। এরপরে দেখি, ইহা পরাজিত শত্রুর শেষ দাবি বলতে কি বোঝানো হয়েছে। কথাটি হাতেম আলীর জমিদারি পুনরুদ্ধারের শর্ত সাপেক্ষে টাকা গ্রহণের অসম্মতি প্রসঙ্গে বহিপীর বলেছিল। অর্থাৎ হাতেম আলীকে টাকা দিতে চেয়েছিল বহিপীর, কিন্তু আমাদের হাতেম আলী সে টাকাটা হচ্ছে গিয়ে তোমার নেয় নাই। এই জায়গা থেকে তখন বহিপীরের মাথা আকাশ ভেঙে পড়ে, হাই হাই, এটা কি হইলো। তখন বহিপীর শর্তহীন ভাবে হাতেম আলীকে টাকা দিয়ে উপকার করতে চায়। প্রথমে তো সে শর্ত দিছিল যে তাহেরার কাছে সে নিয়ে নিবে, বাট পরবর্তীতে সে শর্তহীন ভাবে হাতেম আলীকে হলো গিয়ে তোমার টাকা দিয়ে উপকার করতে চায়। এই বিষয়টা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এরপর দেখি, তার চোখে পানি নাই বটে, কিন্তু দুঃখে বুক নিশ্চয় ফেটে যাচ্ছে। কেন? বুঝিয়ে লেখো। এখানে মূলত জমিদারি হাতেম আলীর জমিদারি ঘুরে যাওয়ার যে বিষয়টা, সেই মানসিক অবস্থাকে বেসিক্যালি বোঝানো হচ্ছে। বোঝানো হয়েছে যে জমিদারি, হাতেম আলীর জমিদারিত্ব শেষে যাচ্ছে এবং এটা শেষে নিতে পারতেছে না। আবার নৈতিকতার কাছে সে হলো কি হেরে যাচ্ছে বলে সে হলো তাহেরাকেও হাতেম আলী ভুঁইপীরের কাছে তুলে দিচ্ছে না। ঠিক আছে, ডা গেল। এবার আসি হচ্ছে গিয়ে আমরা হলো গিয়ে 4 নাম্বার যে বিষয়টা, সে তোমার আচ্ছা বহিপীরে কোন ঋতুর কথা বলা হয়েছে। বহিপীরে তোমার হেমন্ত ঋতুর কথা বলা আছে, আজকে এফআরএল আমি সলভ করাইছি। ঠিক আছে, আচ্ছা, নাটকটি পড়ে আমরা কি শিক্ষা পাই? নাটকটি পড়ে আমরা একটা শিক্ষা পাই, ধর্মীয় কুসংস্কার ছাড়া থাকা যাবে না এবং প্রগতিশীল হতে হবে হাশেমের মতো। ঠিক আছে, আর হলো নারী, আরেকটা জিনিস আমরা তিনটা বিষয় জানতে পাই: ধর্মীয় কুসংস্কারতা, প্রগতিশীল থাকতে হবে, আর হচ্ছে তোমার নারী জাগরণ, নারী শক্তির জাগরণ, যে তাহেরা যেটা রিবেল মনোভাব নিয়ে আসো যে আমি যুদ্ধ করব, আমি হচ্ছে গিয়ে তোমার এই বিয়ে মানবো না, এই বিয়ে নিয়ে হচ্ছে গিয়ে আমি চুপচাপ থাকবো না। এই বিষয়টা বেসিক্যালি আমরা এখানে দেখতে পাই। ওকে, ডান।
আচ্ছা, তোমরা অনেকে বলছো পিডিএফ কইবা, পিডিএফ কইবা, আমি এই ক্লাসে গিয়ে দেখাই দিব। এই তোমার বহির্বিন্যাসটা নাড়াটা শেষ হওয়ার পরে ক্লাসেরা দেখাবো। আচ্ছা, সো দেখি পরবর্তী 4 নম্বর যে প্রশ্নটা, সেটা হজম করেছি আর মিথ্যা কথা বলে সে শুরু করে রগড়াচ্ছে কেন? আলোচ্য উক্তিটি তোমার কে কাকে দিয়েছে? হাসেম আলোচ্য উক্তিটি করে। তাহেরা বৃদ্ধ বহিপীরের কাছে বহিপীর কখনোই স্বামী হিসেবে গ্রহণ করেনি, সে পীরের সঙ্গে যেতে রাজি ছিল না। কিন্তু জমিদারের অসহায়তার কথা জানে তাহেরা পীরের সঙ্গে যেতে রাজি হয়। যে তাহেরা যখন আবার জানতে পারে যে হাতেম আলীর অবস্থা খুবই খারাপ, তখন বলে, ঠিক আছে, ওর কাছ থেকে টাকা নাও, টাকা নিয়ে হচ্ছে আমি তোমার সাথে জায়গা যাচ্ছি, একটা মানুষকে আমি হেল্প করলাম। তখন হাসিম রেগে যে অসংযত হয়ে কথাটা বলে যে তোমার হলো কি এত কথা বলতেছেন, এত এত আপনার চিন্তা ভাবনা করা লাগবে না। দ্যাটস ইট। ওকে, সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই, হোপফুলি আমরা হচ্ছে কি ক্লিয়ার হয়েছি। হাতেম আলীর জমি। এবার আসো আমরা সিকিউর গ এবং ঘ নিয়ে কথাবার্তা বলি। সিকিউর গ এবং যে ঘ রয়েছে, সিকিউর গ এবং ঘ নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। এন্ড স্টুডেন্টস, এই পিডিএফটা কোথায় কেমনে কিভাবে পাবা, আমি কিন্তু তোমাদেরকে হচ্ছে কি বলে দিচ্ছি। অলরেডি একটা তোমাদের সাথে ফর্ম শেয়ার করা হয়েছে, সেই ফর্মটাতে গেলেই কিন্তু তোমরা এই পিডিএফটা হচ্ছে কি পাবা। ওকে, আচ্ছা, দেখি। হাতেম আলীর জমিদারি হারানোর শঙ্কা সৃষ্টির প্রসঙ্গটি ব্যাখ্যা করো। যে হাতেম আলীর জমিদারি আসলে তোমার সান্ধ্য আইন নিলামে উঠছে। সান্ধ্য আইন কি? ব্রিটিশ আমলে এরকম সিস্টেম ছিল যে বাংলা বছরে মানে বৈশাখ মাসের 1 তারিখ থেকে শুরু করে চৈত্র মাসের 30 তারিখে সন্ধ্যা হওয়ার আগেই 1 বছরে তোমার জমিতে যত পরিমাণ ধান আসবে তার একটা নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে দিতে হবে। কেউ যদি চৈত্র মাসের 30 তারিখ সন্ধ্যার মধ্যে সেই ট্যাক্স দিতে তোমার হলো গিয়ে ব্যর্থ হয়, তাহলে পরবর্তী বছর সকালবেলায় তোমার তার জমিদারি হচ্ছে কি নিলামে উঠে যায়, অর্থাৎ ওই জমিদারি অন্য কেউ হলো গিয়ে দেখবে। সেই বিষয়টা নিয়ে বেসিক্যালি এখানে আলোকপাত করা হয়। ঠিক আছে, এরপরে দেখি 2 নাম্বার। গ্রামীণ সমাজে মানুষের মধ্যে কুসংস্কার বহিঃপ্রকাশ করেছে অবভিয়াসলি ওই যে খোদেজা। এখানে আমরা কিন্তু বেসিক্যালি কার কথা নিয়ে আলোচনা করব? এখানে কিন্তু আমরা আসলে যে খোদেজা রয়েছে, এখানে আমরা আসলে খোদেজার বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। যে খোদেজা তোমার ইয়াকে ভয় পাচ্ছে, কি বলে আমাদের যে আম, আহ, পীর রয়েছে, পীর কি হলে খোদেজা খুব ভয় পাচ্ছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখানে মূলত কথাবার্তা বলবো। হাশেম আলীর সাহসী পরোপকারী দিকটি, যে হাশেম আলী সাহসী তাহেরাকে নিয়ে পালিয়ে যায়, তাহেরার উপকারী করতে চায়, সেই বিষয়টা এখানে আসবে। এরপর দেখি তোমার দরিদ্র মানুষের অসহায় অবস্থার দিকটি ব্যাখ্যা করো। দরিদ্র মানুষের অসহায় অবস্থা কোনটা? তোমার ওই যে তোমার আমাদের যে হাতেম আলীর যে অবস্থাটা, হাতেম আলীর টাকা দরকার, সে অসহায় হয়ে পড়ছে, আবার নৈতিকতার কাছে সে লোকে ধরা পড়ে গেছে, এই জিনিসটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। ওকে, এরপরে দেখি পীরের অলৌকিক ক্ষমতা। দেখো, কোন পীরের কিন্তু আসলে অলৌকিক ক্ষমতা বলতে কিছু থাকে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। আমাদের কি বলে ভুই পীর অনেক কিছু করতে পারে, মৃত মানুষ জিন্দা করতে পারে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে লিখতে হবে এবং বলতে হবে যে এটা তোমার অন্ধবিশ্বাস মানুষের। আচ্ছা, খোদেজার চরিত্রের অসচেতন মানসিকতা দিকটি ব্যাখ্যা করো। ওই যে খদিজা হচ্ছে কি তোমার তাহেরাকে বলে চলে যাও, তোমার স্বামী, তোমার স্বামীর কাছে থাকবা, সো এটা তুমি কেন আমাদের কাছে আসছো, আমার ছেলের ছাইড়া দাও। এই জায়গা থেকে অসচেতনতার বিষয়টাই আসলে মূলত ফুটে ওঠে। তাহেরাকে বাল্য বিবাহে বাধ্য করতে বাবা মার ভূমিকা আলোচনা করো। এইখানে কিন্তু তোমার অবশ্য আর একটা বিষয় হলো কি আসবে। সেই বিষয়টা কি জানো? সেটা হচ্ছে কি তোমার আহ মানুষের যে ধর্মীয় কুসংস্কার ছন্নতা, যে আমি হলো কি অমুক পীরের মুরিদ, মুরিদকে হচ্ছে কি আমার গিফট দিতে হবে, উপহার দিতে হবে, উপহার হিসাবে আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, আমার মেয়েকে বিয়ে করে থাকুক। এই যে বিষয়টা, এটা এখানে মূলত ফুটে উঠেছে। এরপর দেখি তাহারা মাঝে প্রতিবাদী মানসিকতা হলো গিয়ে প্রকাশ হয়, সেটা নিয়ে এখানে বেসিক্যালি কথাবার্তা হলো গিয়ে বলা হচ্ছে, এটাও এখানে মূলত দেয়া আছে। এরপর দেখি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যাতাকলের পৃষ্ঠ হয়ে তাহেরার মনোবদনের শুরু করো। ওই যে তোমার তাহেরা চেয়েও ইয়াকে তালাক দিতে পারতেছে না, তাহেরা হচ্ছে কি তোমার চেয়েও কিন্তু তোমার কি বলে বহির্বিকে তালাক দিতে পারতেছে না, সেই বিষয়টা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। যে পুরুষতান্ত্রিক সমাজের একটা জাতাকল এখানে রয়েছে। অশিক্ষা কুসংস্কার গ্রামীণ সমাজে পশ্চাৎপদ হয়ে গেছে, তারা হলো সামনের দিকে এগুতে পারতেছে না, তারা ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ, সেটা নিয়ে এখানে কথাবার্তা বলা হচ্ছে। এরপর তাহেরার প্রতি হাতেম আলী মানবিক আচরণ। ওই যে জমিদারি রক্ষা করার জন্য টাকা অফার করা হয়, সে টাকাটা সে গ্রহণ করে না। এই জায়গা থেকে তাহেরার প্রতি হাতেম আলীর যে মানবিক আচরণটা রয়েছে, সে মানবিক আচরণটা আমরা প্রকাশিত হতে দেখি। এরপর হলো হাতেম আলী জমিদার রক্ষায় তাহেরা আত্মত্যাগ। তাহেরা এক পর্যায়ে বলে যে হাতেম আলী ভাই, আপনি টাকা নেন,
টাকা নিয়ে আপনার জমিদারি বাঁচান আর আমি চলে যাই এই লোকের সাথে, আমার জীবনে এটাই লেখা আছে। বাট হাসেম মানে না, হাসেম তখন আই এম দ্য সুপারম্যান হয়ে সামনে এসে তাহেরাকে রক্ষা করে। আর সবার লাস্টে যুক্তি ও বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের যে গুণটি হাসেম আলীর চরিত্রে বিদ্যমান তা ব্যাখ্যা করো। যে হাসেম আলী আসলে লজিক্যালি থিঙ্ক করতে পারে, সে লজিক্যালি থিঙ্ক করে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সে লজিক্যালি থিঙ্ক করে তাহেরাকে তোমার সেভ করছে, নিজের জমিদারিটা রক্ষা করছে, এই বিষয় নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। সো টু সামারাইজ, এখানে আসলে আমরা দেখি ভুইপির যে আরেকটা রয়েছে, ভুইপির নাটকে আমরা ধর্মীয় কুসংস্কারের পাঠ দেখি, প্রগতিশীলতা দেখি এবং মানবিকতা দেখি। পাশাপাশি আহ পীরদের যে ধর্ম ব্যবসা রয়েছে সে ধর্ম ব্যবসার বিষয়টাও দেখতে পাই। সো আমরা কি এতটুকু ক্লিয়ার? কারোই কোনো প্রশ্ন আছে? যদি কারোর কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস হলোকে দেখাবো এখন স্ক্রিন শেয়ার করে, যে তোমরা কিভাবে তোমরা কিভাবে আমাদের এই সাজেশন পিডিএফটা যারা হচ্ছে গিয়ে পাওনি তারা পেতে পারো। এবং শুধুমাত্র বাংলা সাজেশন পিডিএফ না, অন্যান্য যে এফআরএল ক্লাস রুটিন গুলো রয়েছে সেই ক্লাস রুটিনটা তোমরা পেতে পারো, সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। ঠিক আছে, সেটা আমি কি তোমাদেরকে দেখিয়ে দিব, বুঝতে পারছো? পাশাপাশি আমার বাংলার যে তোমার দাগানো বইটা রয়েছে, সে দাগানো বইটা কিভাবে পেতে পারো সেটাও দেখিয়ে দেবো। দেখতে চাও? বাংলার দাগানো বইটা পড়ে কি, দাগানো বইটা কিভাবে পেতে চাও এটা কি তোমরা দেখতে চাও? একটু কাইন্ডলি আমার দিকে জানাও তো, দ্রুত জানাও, আমার সাথে একটু কমিউনিকেট করো। বাংলার দাগানো বইটা তোমরা দেখতে চাও কিনা একটু কাইন্ডলি আমার সাথে কমিউনিকেট করে জানাও। আচ্ছা ভাইয়া, হকিকুল্লাহ কে? হকিকুল্লাহ তো আমাদের ওই যে বইপিরের অ্যাসিস্ট্যান্ট। বইপিরের বিপরীত চরিত্র হচ্ছে বেসিক্যালি তোমার হাসেম। আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে জানাও তো তোমরা সবাই, যে বাংলা দাগানো বইটা কোত্থেকে পাবে, এটা কি তোমরা দেখতে চাও? বাংলা দাগানো বইটা, বাংলার দাগানো বইটা কোত্থেকে তোমরা হচ্ছে গিয়ে পেতে চাও, এটা কি তোমরা দেখবা? তাহলে আমি একটু এখনই স্ক্রিন শেয়ার করে দেখাই দিব, একদম ন্যাভিগেট করে দেখাই দিব। আচ্ছা, সুখী বলতেছে হচ্ছে গিয়ে দেখবে। আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে জানাও। হাবিবা বলছে দেখবো। পিডিএফটা কোথাও পাবা সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাই যেহেতু দেখতে চাচ্ছ তাহলে চলো আমি তোমাদের সবাইকে হইলো কি দেখিয়ে দিই। সো আমরা সুন্দর মতো যে কোনো একটা ব্রাউজারে এসে তোমার কি করব, 10 ms, তোমার 10 মিনিট স্কুল দিয়ে হলো কি সার্চ দিব। 10 মিনিট স্কুল দিয়ে সার্চ দিলে কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে আমরা সুন্দরভাবে চলে আসলাম। ঠিক আছে, এই ওয়েবসাইটে হলো গিয়ে আসার পরে আমি এখানে তোমার সার্চ দিব ফাইনাল। ফাইনাল, এই ফাইনাল যদি হচ্ছে গিয়ে আমি এসএসসি 25টা তোমরা, এসএসসি 25 তোমাদের নিজস্ব ব্যাচের নাম লেখো, এসএসসি 25, এরপর তোমার ফাইনাল, এইচএসসি 25 ফাইনাল রিভিশন লাইভ। ঠিক আছে, এটা লিখলেই দেখো চলে আসে ফাইনাল রিভিশন লাইভ এসএসসি 25, একদম কিন্তু ডিরেক্টলি চলে আসে, খুবই সিম্পল। এসএসসি 25 নিজের ব্যাচ, এরপর ফাইনাল রিভিশন লাইভ, জাস্ট এই কয়টা কথা দিয়ে তোমরা ওয়েবসাইটে যে হলো সার্চ দিবা। ওয়েবসাইটে যে তোমরা সার্চ দেওয়ার পরে, এই যে ওয়েবসাইটে দিয়ে তোমার সার্চ দেওয়ার পরে আমি যদি হচ্ছে গিয়ে দেখি, এখানে হলো গিয়ে তোমার কিন্তু ওই যে কোর্সটা রয়েছে কোর্সটা হলো গিয়ে চলে আসবে। আচ্ছা, এখানে ফার্স্ট সাম রিজন আসতেছে না, একটু তোমার হয়তো প্রবলেম হচ্ছে কোনো জায়গায়। দাঁড়াও, আমি তোমাদেরকে এখনই হলো গিয়ে দেখাচ্ছি, এটা একটু তোমরা সবাই ভালো করে হচ্ছে গিয়ে দেখে নাও। ঠিক আছে, হ্যাঁ অ্যাপেই তোমরা পাবা, অ্যাপে কিভাবে পাবা বা ওয়েবসাইটে কিভাবে পাবা সেখানে গেলেই কিন্তু হবে। আচ্ছা, দেখো তুমি কিন্তু এটা অ্যাপে গেলেই হচ্ছে গিয়ে পাচ্ছ, এটা কিন্তু কোনো সমস্যা না, বুঝতে পারছো? অ্যাপে গেলেই কিন্তু তোমরা হচ্ছে গিয়ে পাবা এটা। আচ্ছা, এই যে দেখো এসএসসি 25 ফাইনাল রিভিশন লাইভ রেকর্ডেড একটা হলো কোর্স রয়েছে। তোমরা হইলো গিয়ে এখন এই যে কোর্সটা আছে এই কোর্সটার মধ্যে হচ্ছে গিয়ে চলে যাবা। ঠিক আছে, এই কোর্সটার মধ্যে তোমরা হলো গিয়ে চলে যাবা। ওকে, সবাইকে আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? ওকে, ঠিক আছে।
এইখানে তোমরা কিন্তু সবাই এখন এই কোর্সটার মধ্যে হচ্ছে চলে যাবা, এই যে SSC 25 ফাইনাল রিভিশন লাইফ, এই যে কোর্সটা রয়েছে এটার মধ্যে তোমরা সবাই চলে যাবা। এইখানে চলে গেলে তোমাদের যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, আমাদের কোন দিন কোন ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হচ্ছে, কোন দিন কোনটা হচ্ছে না, এসব কিছু ব্যাপারে কিন্তু তোমরা একদম ইন ডিটেইলে জানতে পারবা, ঠিক আছে? এন্ড এই জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে তোমাদের আর কারো কোনো জায়গায় আটকাতে না হয়, ঠিক আছে? সবাই বুঝতে পারছি আমরা? এই যে এই ফাইনাল ডিভিশন লাইভ যে কোর্সটি রয়েছে, এই কোর্সে গেলে তোমরা সবকিছু করে ফেলতে পারবা। ওকে, ডান। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। কারোর কি আর কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, এক সেকেন্ড, আমার একটু মনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এক্সট্রিমলি সরি। ওকে, একটা সেকেন্ড বাচ্চারা, একটা সেকেন্ড, ফর সাম রিজন আমার একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে। ওয়েট ইন্টেন্স মোমেন্ট, আমাকে একটু টাইম তো, আমি আমার ইন্টারনেটটা ঠিক করার চেষ্টা করতেছি। আচ্ছা, হ্যাঁ, আমার ইন্টারনেটটাও বেসিক্যালি ঠিক হয়ে গেছে এখন। ওকে, সো যেটা হলো কি, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, আবারও স্ক্রিনটা শেয়ার করে দেখা, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, ফর সাম রিজন আমি দেখতে হচ্ছে কি পাই নাই। ওকে, তো দেখো, আমি তোমাদের কি দেখাচ্ছিলাম যে ফাইনাল রিভিশন যে লাইভ কোর্সটি রয়েছে, সেই লাইভ কোর্সটি হলো কি, তোমরা তো চলে গেলা, তোমরা এখানে চলে আসার পরে যদি হলো কি নিচের দিকে আসো, এখানে কিন্তু সবগুলা এফআরএল এর যে ক্লাস রুটিন রয়েছে, ক্লাস রুটিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেরকম আজকে আমাদের হলো গিয়ে এফআরএল এর যেরকম একটা ক্লাস হলো গিয়ে হয়ে গেল বাংলার, নেক্সট ক্লাস হচ্ছে কি ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের দুর্জয় ভাইয়া নিবে 13 তারিখে। তারপরে আবার বাংলার আরেকটা ক্লাস আছে কিন্তু আমার কি বলে, মে মাসের 8 তারিখে কিসের ক্লাস, বাংলা সেকেন্ড পেপারের উপরে আমার এফআরএল। আর মজার বিষয় হচ্ছে এই যে কোর্সটা, এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে গিয়ে ফ্রি। এবং এইখানে গেলে আমি যদি বাংলার মধ্যে হচ্ছে গিয়ে যাই, বাংলার মধ্যে কিন্তু তুমি কিন্তু খুবই ইজিলি হচ্ছে গিয়ে এনরোল করতে পারবা, নিজের হলো মোবাইল নাম্বার দিয়ে এনরোল করতে পারবা। এন্ড এখানে তুমি যদি হলো গিয়ে বাংলার মধ্যে হলো গিয়ে যাও, বাংলার মধ্যে গেলে আমাদের যে দাগানো বইটা রয়েছে, সে দাগানো বইটাও কিন্তু পেয়ে যাবা। আর এই দাগানো বইটা তোমাদেরকে শেষ মুহূর্তে অনেক বেশি হেল্প করবে। ওকে স্টুডেন্ট, সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই, লাস্ট বারের মতো আমি বলতেছি, কারো কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমার আজকের যে লাইফটা আছে, আজকের লাইফটা আমরা এখানেই শেষ করে দিব। আজকের লাইফটা আমরা এখানেই শেষ করে দিব। ওকে, কারো কি আর কোনো প্রশ্ন আছে একটু কাইন্ডলি আমাকে জানাও। আর আজকের ক্লাসটা কেমন লাগলো, আজকের ক্লাসটা আমার কেমন লাগলো একটু কাইন্ডলি আমাকে জানাও। নাটকটি পড়ে আমরা কি শিক্ষা পাই? অলরেডি তোমাদেরকে অনেকবার হলোকে বলেছি, নাটকটি পড়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা ধর্মীয় কুসংস্কারের এগেনস্টে যে কথা বলতো সেটার ব্যাপারে শিক্ষা পাই, নারীর ক্ষমতায়ন বিষয়টা জানতে পারি, আর হচ্ছে প্রগতিশীল যে হতে হবে সেই বিষয়টা জানতে পারি, ঠিক আছে? বহি স্ত্রী কত বছর আগে মারা গেছে ভাই, ডিরেক্টলি বইয়ের ভিতরে 14 বছর আগে। ওকে, লাইফটা কেমন লাগছে একটু কাইন্ডলি আমাকে জানাও, লাইফটা কেমন লেগেছে? আমি তোমাদেরকে যেই প্রসেসে ওই আমাদের কোর্সটা যেতে বললাম, ওই প্রসেসে কোর্সের ভিতরে গেলে তোমরা কিন্তু পিডিএফ দাগানো বই সবকিছুই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, ডান। লাইফটা কেমন লেগেছে একটু কাইন্ডলি সবাই জানাও তো আমাকে, বাচ্চারা, লাইফটা কেমন লেগেছে? আমাদের পিডিএফ, আমাদের যে কোর্সটা রয়েছে, কোর্সের ভিতরে গেলে তোমার পিডিএফটা হচ্ছে কি পেয়ে যাবা। ওকে, অনেক ভালো লাগছে ক্লাসে, উপকৃত হয়েছে তোমরা? তোমার লাস্ট মোমেন্টে হলো গিয়ে চেয়েছিলা যে এরকম একটা কথা হলো ক্লাস তোমাদেরকে হলো গিয়ে দিই, এই ক্লাসটা তোমাদের শেষমেশ দিতে পারলাম, তোমরা উপকৃত হয়েছে কিনা সেই জিনিসটা একটু কাইন্ডলি আমাকে জানাও। ওকে, তো বাচ্চারা, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই থিঙ্ক নাও উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস। এন্ড একটা ছোট্ট কথা বলে ক্লাস শেষ করি। 3 ঘন্টার রেফারেল ক্লাস নিছি, এখন আরেকটা 1 ঘন্টা 15 মিনিটে আরো একটা ক্লাস দিলাম। এই ক্লাসটা নিয়ে আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ তোমাদের অনেক রেসপন্স, এরকম তো আসলে খুব ভালো লাগে। তাই আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাকে 4টা ঘন্টা দেওয়ার জন্য। আমি তোমাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীকালকে রাত 8টায় একই এই গ্রুপটাতে আমি আরো একটা লাইভ নিয়ে আসব। সেই লাইভে কিন্তু আমরা তোমার সাথে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? পড়া নিয়ে না, কথা বলবো তোমার মোটিভেশন নিয়ে, তোমায় কালকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার হলে যাওয়ার আগে কি কি
জিনিস হচ্ছে গিয়ে প্রয়োজন হয়, কি কি কাজ করা তোমার জন্য বাধ্যতামূলক, সেটা নিয়ে হচ্ছে গিয়ে আমি তোমাদের সাথে কথাবার্তা হচ্ছে গিয়ে বলবো। তো দেখা হচ্ছে আগামীকালকে রাত 8টায়। সে পর্যন্ত সবাই ভালো থেকো। অ্যান্ড বাচ্চারা, অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, অনেক দোয়া করি যাতে তোমরা সর্বোচ্চ রেজাল্ট করতে পারো, এবং রেজাল্ট করে না বলতে পারো যে ফারসিন ভাই রেজাল্ট করছি আপনাদের জন্যই, এবং উপর আল্লাহর ইচ্ছায় নিচে আপনাদের উসিলায় আমি বাংলায় গোল্ডেন এ প্লাস পাইছি। ইনশাল্লাহ বাংলার ভয় সবাই আমরা একসাথে জয় করতে পারবো। আসসালামু আলাইকুম সবাইকে। দেখা হবে সফলতায়। দেখা হবে আগামীকালকে তোমার যে লাইভটি রয়েছে সেই লাইভটিতে রাত 8টায়। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।